প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের আলোচনার বিষয় পার্ট 4, প্র্যাকটিক্যাল ড্রাফটিং, প্রশ্নোত্তর। আমরা পড়ছি ড্রাফটিং এর পার্ট 4। তো আমরা এর আগে বেসিক ফরম্যাট দেখেছি, তারপরে বিভিন্ন মুসাবিদা দেখেছি, সিভিল। আজকে প্রশ্ন কেমন আসবে এবং কেমন উত্তর হবে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, অর্থাৎ প্রশ্নের উত্তর। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সংক্রান্ত মুসাবিদা বা ড্রাফটিং, অর্থাৎ এসআর অ্যাক্টের উপরে যে প্রশ্নগুলো আসে মুসাবিদা, সেগুলো কেমন হতে পারে, বিগত সালের প্রশ্ন, সেগুলো আমরা দেখব। আর এই প্রশ্নটি প্রশ্নপত্রে 3 নম্বরে থাকে। 1 নম্বর প্রশ্নে দেখছি যে আসমা বেগম একজন দরিদ্র মহিলা। সে তার 4 শতাংশ জমিতে দখলে ছিল, কিন্তু উক্ত জমিতে তার কোনো সত্ত্ব নেই। তাহলে দেখেন, জমিতে দখল আছে কিন্তু সত্ত্ব নাই, বুঝতে পারছেন বিষয়টা? জি জি স্যার। তার প্রতিবেশী রফিক একজন বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি। সে উক্ত জমিটি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করার অজুহাতে 1 মে 2026 খ্রিস্টাব্দ আসমাকে বেদখল করে। তার মানে দখলে ছিল, বেদখল হয়ে গেছে। আর আগে থেকেই তো আবার সত্ত্ব নাই, মানে মালিকানাও নাই। তাহলে আসমার জি আগে থেকে মালিকানা ছিল না, কিন্তু দখলে ছিল। দখলটাও হারিয়ে গেছে 1 মে। আসমা এই ব্যাপারে আপনার উপদেশ চাই। আসমাকে কি উপদেশ দিবেন বলেন? স্যার, ওই যে মানে দখল উদ্ধারে মামলা হবে স্যার 9 ধারায়। 9 ধারায় মামলা হবে, কারণ 8 ধারাতে সত্য প্রমাণ করতে হয়, আর 9 ধারাতে সত্য প্রমাণের দরকার হয় না। তাই তা ধরতে তো জি, পারছেন, শুধু তাই না? দখল আর বেদখল। জি জি স্যার। সে কোন আইনের বিধান বলে কি প্রতিকার পেতে পারে তা উল্লেখপূর্বক, তার মানে এখানে আপনাকে উপদেশও দিতে হবে আসমাকে, আবার সে কোন আইনের বিধান বলে কি প্রতিকার পেতে পারে, তার মানে প্রথম শুরুটাই প্রবলেমেটিক প্রশ্নের মতো না? জি আমরা আমরা শুরুটাই দেখছি প্রবলেমেটিক প্রশ্নের মতো, তাই না? জি তাহলে আপনাকে অবশ্যই প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করতে হবে, তারপরে তা উল্লেখপূর্বক, আগে উল্লেখ করতে হবে, তারপর একটি আর যে মুসাবিদা করতে হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে সত্য নাই, দখলে ছিল, এখন আবার বেদখল হয়ে গেল। এই তো কি পয়েন্ট, তাই না? জি এই 3টা পয়েন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এটা 9 ধারায় প্রশ্ন। কে বুঝতে পারেননি যে এটা 9 ধারায় হবে? এছাড়া একটা 9 ধারায় মামলা হবে, এটা কে বুঝতে পারেননি? দখল উদ্ধারের জন্য 2টা সেকশন, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9। 8 ধারায় সত্য নিজের থাকতে হয় বাদীর, এবং এই সত্য প্রমাণের সুযোগ থাকে। আর 9 ধারায় সত্য বিষয়ে কথা বলার দরকার হয় না। তাই একমাত্র পদ্ধতি হচ্ছে এসআর অ্যাক্টের। হ্যাঁ, ধন্যবাদ রশিদা আপু বলেছেন, রাশিদা আপু। তো 9 ধারায় এটা উত্তর করতে হবে। এটা বুঝতে না পারলে কিন্তু উত্তর একেবারে ভুল হয়ে যাবে। তার মানে এখানে আমি 9 ধারাতে যেটা ড্রাফটিং শিখেছিলাম যে দখলে ছিল কিন্তু বেদখল হয়ে গেছে, কিন্তু সত্য নাই, এই ক্ষেত্রে 9 ধারা। 9 ধারা বিষয়ে যে মুসাবিদা, সেটা যদি দেখে আসেন ফরম্যাটের মধ্যে গত ক্লাসের, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এবার উত্তর করব। 1 নং প্রশ্নের উত্তর, ঘটনা যেটা দেওয়া আছে, বিচার্য বিষয় যেটা দেওয়া আছে, প্রাসঙ্গিক আইন। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারার বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। এইটা 9 ধারার বক্তব্য। তার মানে দখল থাক বা না থাক সে বিষয়ে কথা বলার সুযোগ নেই 9 ধারায়। 15 ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন, অর্থাৎ এখানে আসমার মালিক হোক আর না হোক, ওই প্রতিবেশী যে আসমার দখলটা অবৈধভাবে নিয়ে নিল, এটার কারণে কি হতে পারে? উভয় পক্ষের মধ্যে মারামারি হয়ে খুনাখুনি হয়ে যেতে পারে। তো আইন বলছে যে দখলে আছে সে দখলেই থাক,
যদি আপনি যদি প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে আসমার বিরুদ্ধে আপনি বাদী হয়ে মামলা করেন, কত ধারায়? 8 ধারায় মামলা করে তার থেকে দখল ফেরত নেন এবং বলেন যে আমি প্রকৃত মালিক। মানে আইনগত ভাবে। আইনগতভাবে একটা মানুষকে বেদখল করেন, যে দখলে ছিল সে দখলেই থাকুক, আপনি তাকে জি বেদখলের জন্য অনুরোধ করলেন, সে ছেড়ে দিল না, তখন আপনি আদালতে মামলা করেন। জোর করে পেশি শক্তির বলে আপনি দখল ফিরিয়ে নিতে পারেন না। 2 মাসের মধ্যে হলে কিন্তু সিআরপিসির 145 ধারাতেও মামলা করা যায়, জি জি। সেক্ষেত্রেও রেমেডি পাওয়া যাবে। সিদ্ধান্ত হচ্ছে, আলোচ্য প্রশ্নের তথ্য মতে যেহেতু নালিশি সম্পত্তিতে আসমার কোনো সত্ত্ব নেই বা মালিকানা নেই, শুধুমাত্র দখল ছিল, এবং সম্প্রতি, সম্প্রতি শব্দটা ব্যবহার করেছি কেন, এই কিছুদিন আগেই তো, তাই না? মানে 2 মাসের জি জি। মধ্যে বোঝাচ্ছি। 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে জোরপূর্বক আসমাকে তার জমি থেকে বেদখল করা হয়েছে, অর্থাৎ বেদখলের সময় 6 মাস অতিবাহিত হয়নি। তার মানে আমি 9 ধারায় মামলা করার জন্য তো আমাদের মেয়াদ 6 মাস, এখানে এটাও আমি স্মরণ করে দিচ্ছি। সেহেতু আসমার সহজ, দ্রুত ও উপযুক্ত আইনানুগ প্রতিকার হলো এছাড়া একটা 9 ধারার বিধান মতে বেদখলের 6 মাসের মধ্যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করা। এই হচ্ছে আসমার জন্য কি আমার পরামর্শ, তাই না? জি নিম্নে আসমার পক্ষে এসআর অ্যাক্টের 9 ধারার বিধান মতে তার স্থাবর সম্পত্তির 4% জমিটি দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের উদ্দেশ্যে একটি আরজি মুসাবিদা প্রণয়ন করা হলো। দেখবেন, এটা দেখে অনেকেই বলবেন স্যার এত বড়, এটা বিগত সালে প্রশ্ন এবং 10 নম্বরের জন্য প্রশ্ন ছিল, তো 10 নম্বরের জন্য আচ্ছা। এটা লেখা সম্ভব না? দেখতে হবে স্যার। আপনার কাছে তো নোট আছে, কত বড় দেখবেন। আচ্ছা, এখন যদি এটা আপনি কম করে লিখতে চান, তাহলে ঘটনা বিচার্য বিষয় এগুলো লিখার দরকার নাই, জাস্ট সিদ্ধান্তটুকু লিখলেই হবে। স্যার সেটাই বলতে চাচ্ছিলাম স্যার, যে স্যার সিদ্ধান্তটা দিয়ে, প্রাসঙ্গিক আইনের সিদ্ধান্ত দিয়ে মানে মুসাফিজারা যদি কমপ্লিট করি আপনার তাহলে যদি সেক্ষেত্রে অল্প হচ্ছে। নম্বর আসে, প্রাসঙ্গিক আইনও দেওয়ার দরকার নাই, 9 ধারায় যে এটা হবে আপনি বুঝতে পারলে সেটা লজিক দেখালেই হয়ে যাবে। ওকে? আচ্ছা। জি স্যার। কারণ সিদ্ধান্তের মধ্যে আমি ব্যাখ্যা সহ দিয়েছি, তাই এখানে প্রাসঙ্গিক আইনেরও দরকার হবে না যদি নম্বর কম আসে। কিন্তু 10 নম্বরের জন্য জি যদি আসে এই প্রবলেমেটিক প্রশ্ন প্লাস মুসাবিদা, তাহলে প্রবলেমেটিক প্রশ্নে ধরে নেন 5 নম্বর, মুসাবিদায় 5 নম্বর। এইভাবে জি আপনাকে জি। উত্তর করতে হবে। এখন আপনি কোন নিয়মে করবেন আপনার ব্যাপার। আমি পারফেক্ট ঠিক একটা আছে স্যার। নিয়ম দিয়ে দিয়েছি। আপনার হ্যান্ড রাইটিং ফাস্ট, যথেষ্ট সময় আছে, 10 নম্বরের প্রশ্নে আসছে, এইভাবেই লেখেন। আপনি 10-এ 9 পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তাহলে বিজ্ঞ, দুর্গাপুর সিভিল জজ আদালত, রাজশাহী, মোকদ্দমা নং, তাহলে এখানে আমাকে ফাঁকা রাখতে হবে কারণ আমি আরজি লিখছি, তাই না? জি এখানে আসমা বেগম, এবং এখানে রফিক উদ্দিন নাম দিতে হচ্ছে কেন? প্রশ্নের মধ্যে রফিক উদ্দিন নাম ছিল না, প্রতিবেশীর জি নাম। জি। জি জি। তাই এখানে ক খ দিলে হবে না, প্রশ্নের মধ্যে বাদী বিবাদীর নাম আছে তাই দিতে হবে। এখানে বুঝে নিতে হবে আসমা বাদী আর বিবাদী রফিক, ওলট পালট যদি করেন, যে বিবাদী করে দেন আসমার, বাদী রফিক, তাহলে মানে মাথায় কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই না? জি তা ওই এর মতো মাথায় নষ্ট মামা, তাহলে মাথায় যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার নম্বরও কমে যাবে, ঠিক আছে? ওই কারণে আমি জি কিন্তু স্যার। ল্যাঙ্গুয়েজও এইভাবে ইউজ করেছি, হেড, বডি, ফুট। তো আপনার হেডিং এ যদি ভুল হয় তাহলে বিসমিল্লাতেই ভুল হয়ে গেল, গোড়ায় গলদ হয়ে গেলে নম্বর কিন্তু কমে যাবে। অতএব হেড খুব সাবধানে লিখবেন। জি জি স্যার। বডিতে যদি টুকটাক ভুল হয়ে যায় প্রবলেম হবে না, নম্বরে খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু হেড ঠিক রাখতে হবে। তার মানে আপনি ফরম্যাট বোঝেন, এটা বোঝাতে হবে। এবার বিষয় এসআর অ্যাক্টের 9 ধারার বিধান মতে, এসআর অ্যাক্ট আমি সংক্ষেপে বলছি দ্রুত পড়ার জন্য, কিন্তু আপনাকে আইন যেভাবে সম্পূর্ণ লেখা আছে সম্পূর্ণই লিখতে হবে। দ্য স্পেসিফিক জি রিলিফ অ্যাক্ট 1877-এর 9 ধারার বিধান মতে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য প্রার্থনা, মোকদ্দমার তাইদাদ বা মূল্যমান, আপনি মোকদ্দমার তাইদাদ না লিখে মূল্যমানও লিখতে পারেন, তবে তাইদাদ লিখলে সবচেয়ে ভালো। তাইদাদ লিখলে যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে এই ব্যক্তি তো কোর্টে যায়, হ্যাঁ, মানে মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শব্দ। নলেজ জি আছে। তাইদাদ শব্দটা কোর্টের প্র্যাকটিক্যাল নলেজ, যারা কোর্টে যায় না, শুধুমাত্র গাইড পড়ে পরীক্ষা দিতে যাবে, তারা তাইদাদ শব্দের সাথে পরিচয় হবে না। যারা আমার নোট পড়বে তারা তাইদাদ শব্দ পাবে, এবং এটা আপনি বোঝাতে সক্ষম হবেন যে হ্যাঁ আমি কোর্টে যাই। বুঝতে পেরেছেন? জি স্যার। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বলে তো সিভিল জজ। আচ্ছা, এখানে আমি জি সিভিল জজ না লিখে যদি সিনিয়র সিভিল জজ লিখি, তাহলে এখানে অবশ্যই 15 লক্ষ প্লাস আমাকে তাইদাদ জি দিতে জি। হবে, তাই না?
জি। তাহলে আদালতের নাম এবং তাইদাদের সাথে কিন্তু কি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। হ্যাঁ, সালাউদ্দিন ভাই বলেন। স্যার স্যার, এখানে তো এই যে আপনার তায়েদারটা যে দিব, এখানে তো তায়েদাতের কোনো মূল্য উল্লেখ নেই প্রশ্নে। নাই। এখন এখানে এখন স্যার কি করবো এই সময়? এই মন মন মতো দিব নাকি? হ্যাঁ, ইচ্ছা মতো দিবেন, কিন্তু ওই যে একটু আগে তো বলছিলাম, এখানে 10 দিয়েছি বলে এখানে সিভিল জাজ, এখানে 15 দিলে তাও সিভিল জাজ, এখানে 16 দিলে এখানে সিনিয়র সিভিল জাজ। তার মানে তাইদাদের সাথে জি স্যার। আদালতের নামের যেন ম্যাচিং থাকে। ঠিক আছে। জি স্যার। এই যে এখানে তো উল্লেখ নাই, অনেক প্রশ্নে উল্লেখ থাকে যে এত লক্ষ টাকা তায়েদাত, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, জি ঠিক স্যার। আছে। বাদী পক্ষের বিভিন্ন নিবেদন এই যে, বলে বাদী বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইন মান্য করে ব্যক্তি, তিনি একজন দরিদ্র মহিলা ও পেশায় গৃহিণী, মানে একটু কোর্টের কি নেওয়ার চেষ্টা করছি, সফট কর্নার নেওয়ার চেষ্টা করছি। জি। জি। বুঝতে পেরেছেন, এখানে অসহায় মহিলা বোঝানোর চেষ্টা করছে যেন ডিগ্রি দেয়। অত্র বাদীর নিম্ন তফসিল বর্ণিত 4 শতাংশ জমি 4 বছরের অধিক সময় ধরে প্রকৃত সত্ত্ববান বা মালিকের নিকট হতে বন্ধক গ্রহণ করে বাধাহীন ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমি প্রকৃত মালিক না, কিন্তু বন্ধক গ্রহণ করে আছে। বুঝতে পেরেছেন? এখন বাদীর বন্ধকের মেয়াদ এখনো বলবৎ আছে 4 বছরের জন্য। তার কি নেওয়া হচ্ছে বন্ধক? কি মর্টগেজ দলিল আছে তার, তাই না? জি। এবং প্রকৃত মালিক মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তারা নজরুল ইসলাম হচ্ছে এই সম্পত্তির মালিক যে বিদেশে আছে, এবং বিদেশে আছে এই প্রবাসী সম্পত্তিটা ভোগ দখল করার জন্য, মানে এই যে ভূমিদস্যু রফিক এটা নেওয়ার চেষ্টা করছে, তাই না? জি। অত্র মোকদ্দমার বিবাদী একজন বিত্তবান প্রভাবশালী দাঙ্গাবাজ ও ভূমিদস্যু ব্যক্তি। তার মানে বিবাদীর চরিত্রটা এখানে তুলে ধরলাম, তাই না? জি। তিনি কিছুদিন ধরে নালিশি সম্পত্তির প্রকৃত মালিক মোহাম্মদ নজরুল ইসলামের নিকট হতে তা ক্রয় করেছেন মর্মে অপপ্রচার করে আসছেন। কিন্তু এর নজরুল ইসলাম কিন্তু দেশেই আসেনি। বুঝতে পেরেছেন? জি। জি, তিনি প্রবাসে। হ্যাঁ, সেই সাথে যোগাযোগ অত্র করতে মোকদ্দমার সম্ভব না। বাদীকে নালিশি সম্পত্তির দখল হতে সরে যেতে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে আসছেন। তাহলে এমনিতেই মহিলা মানুষ, তারপরে আবার প্রকৃত মালিক না, মর্টগেজ নিয়ে আছে। এখন নজরুল ইসলামের পক্ষে কিন্তু আসমা বেগম এই সম্পত্তি দখলে আছে, তাই না? জি। অতঃপর এই 1 তারিখে জমি থেকে বেদখল করে ফেলে, তাই না, সন্ত্রাসী বাহিনী। এটা প্রশ্নের মধ্যে আছে, প্রশ্ন থেকে পাচ্ছি। তাহলে 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্নে আছে। আচ্ছা, এখানে এই যে 7, 8, এই পয়েন্টগুলো 1, 2 করে হবে, তাই না? জি। 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 জি, সেটাই বলতে আছে স্যার, এগুলো সিরিয়ালে একটু এইটা মিস্টেক আছে। এইটা কম্পিউটার অটো অনেক সময় চেঞ্জ করে ফেলে, আগের কোনো সিরিয়ালে থেকে এটা চেঞ্জ করে নিয়েছে। আপনারা ঠিক করে নেবেন, এটা তো বোঝাই যাচ্ছে। জি। জি স্যার। আচ্ছা, তো আমরা এই যে 10 নম্বর যে পয়েন্ট এখানে আছে, সেটা মেবি হবে হচ্ছে এক 3। দুই তিন চার 4 নম্বর পয়েন্ট। 4 4। আচ্ছা, এই অংশটুকু আমরা অলরেডি প্রশ্নের মধ্যে আছে, তাই না? জি। নালিশি সম্পত্তির প্রকৃত মালিক নজরুল ইসলাম বর্তমানে বিদেশে অবস্থান করছেন, ফলে, আচ্ছা, বিদেশে অবস্থান করছেন, বন্ধক নিয়েছে, এটা আমার বানানো বিষয়, তাই না? এটা প্রশ্নের মধ্যে নাই। এখন আপনাকে রেলিভেন্ট তো একটা গল্প তৈরি করতে হবে, তাই না? জি। জি। বিবাদী মোহাম্মদ রফিক উদ্দিন, বিবাদী মোহাম্মদ রফিক উদ্দিন বরাবর নালিশি সম্পত্তিটি রেজিস্ট্রি বিক্রয় কবলা দলিল মূলে হস্তান্তর করার বিষয়টি বানোয়াট ভিত্তিহীন, যোগসাজশী ও বাদীকে নালিশি সম্পত্তি হতে বেদখল করার গভীর ষড়যন্ত্র বটে। তাহলে আমি বলে দিলাম এটা কি ষড়যন্ত্র, এই ধরনের কোনো কিছু হয়নি। আর সে দলিল তুলে কিন্তু, দলিল যদি আদালতে দাখিলও করে, সেটা কিন্তু 9 ধারায় আদালত কি করবে না, বিবেচনায় নিবে না, তাই না? দেখবে জি। যে এই 2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কে দখলে ছিল, এটাই, তাই না? জি। বিবাদী একটি জাল দলিল কবলা সৃজনপূর্বক, বিক্রয় কবলা মানে সেল ডিড, সৃজনপূর্বক তা ব্যবহার করে অসহায় দরিদ্র বাদীকে তার দখলীয় নালিশি সম্পত্তি হতে বেদখল করেছে। যেহেতু বাদীর দখলের সম্পত্তি হতে গত 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে বাদীকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বেদখল করেছে এবং উক্ত বেদখল আইনসম্মত নয়। এটাই হচ্ছে পয়েন্ট আমাদের, যে আইনসম্মত নয়, মানে বেআইনিভাবে বেদখল করেছে।
সেহেতু বিবাদী রক্তক কার্যের মাধ্যমে বাদীর অত্র মোকদ্দমাটি দায়ের করার কারণ উদ্ভব হয় বা কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়, তাই না? জি যেহেতু ওই 1 মে এখানে ডেটটা সংশোধন করতে হবে, 26 করে দিবেন, ঠিক আছে? মানে আগের ঠিক বছর এটা আছে। 25ই ছিল, আপনাদের সময় 26 করা হয়েছে। তাহলে 1 মে 2026 দিবেন খ্রিস্টাব্দ। বাদীকে জোরপূর্বক বেদখল হতে এবং হয়েছে এবং ঘটনার সময়কাল এখনো 6 মাস অতিবাহিত হয়নি, সেহেতু 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে মোকদ্দমাটি কারণ উদ্ভব হবে এবং তামাদির মেয়াদ অদ্যতক বিদ্যমান আছে, অর্থাৎ তামাদিতে কি হয়নি, বারিত হয়নি, এটা বোঝাচ্ছি, তাই না? আরজিতে জি যেরকম থাকে আমরা ফরম্যাটে দেখেছি। এবং এইটার সম্পত্তির মূল্যমান 10 লক্ষ টাকা, সেহেতু এটা স্থানীয় এখতিয়ার আছে এবং আর্থিক এখতিয়ারও আছে, কারণ আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যেই। এবং এইটার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক কোর্ট ফি দিতে হবে, এবং দাখিল করেই সেটা কোর্ট ফি দিয়ে সেটা দাখিল করা হচ্ছে, রুজু করা হচ্ছে মামলাটি। এমত অবস্থায় বিচার শেষে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার করা একান্ত আবশ্যক, অন্যথায় বাদীর অধিকার খর্বিত হবে এবং বাদীর অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এরপরে, আচ্ছা, নজরুল যদি ওই রফিকের কাছে বিক্রয়ও করে দেয়, তারপরও কিন্তু 4 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আসমা কিন্তু মর্টগেজ মূলে এই সম্পত্তির দখলে থাকবে, তাই না? মানে চার, জি জি জি, 4 বছর 4 শতাংশ জমি, ঠিক এখন আছে। আমার সম্পত্তি আমি যদি অন্য কাউকে কি করি, মনে করেন আমি নজরুল ইসলাম, আমার সম্পত্তি আমি আসমাকে 4 বছরের জন্য মর্টগেজ দিয়েছি। 2 বছর পর এই সম্পত্তিটা যদি আমি রফিকের কাছে বিক্রয় করেও দিই, তাহলে রফিক আসমাকে চাপ সৃষ্টি করতে পারে না যে আপনি এই সম্পত্তি ছেড়ে দেন। রফিক আমাকে চাপ সৃষ্টি করবে, আমি নজরুল, কারণ জি রফিক জি আমার কাছ থেকে কিনেছে। রফিক আমার কাছ থেকে দখল বুঝে নেবে, আসমার কাছে যে দখল বুঝিয়ে নেওয়ার জন্য আসমাকে ঝামেলা করতে পারবে না। এটাই জি তো জি পয়েন্ট, জি তাই না? কারণ জি, আমার সেটাই সাথে মানে আসমার, আসমার সাথে যদি নজরুলের আবার সমঝোতা হয়ে যায় তাহলে আবার সমস্যা নেই। হ্যাঁ, তা আপোষে করলে তো আর মামলাই হয় না, তাই না? জি জি বা মামলা করার পরও তো সলেনামা হতে পারে, সেটা ভিন্ন জিনিস। তাহলে এখানে জি জি, কি করতে হবে? নজরুল রফিককে বলবে যে তুমি আরো 2 বছর থাকো, অপেক্ষা করো, অপেক্ষা করতে কারণ হবে। এখানে আসমা যেহেতু মর্টগেজ নিয়ে আছে, মর্টগেজ আগে শেষ হোক। আসমা তো ছাড়তে চাচ্ছে না, তাই না? এটাই হচ্ছে জি জি সহজ। এখন রফিক যদি নজরুলের কথাও না শুনে যদি আসমাকে বেদখল করে, তাহলে অবশ্যই এটা বেআইনি, তাই না? জি স্যার। এখানে ক খ গ হবে, এটা ঠিক করে নেবেন। ওপর থেকে মানে টাইপ ঠিকই করেছি কিন্তু অটো চেঞ্জ হয়ে গেছে, আবার ঠিক করতে হবে এটা। মানে অটো করা থাকে অনেক সময়। উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার পূর্বক তা বাদীকে অর্পণ করতে। আর এখানে খরচার ডিক্রি আর আইন ইকুইটি মূল্যে আরো যা কিছু দেওয়া যায় সবই দিবেন, এই তো। এটা গেলে হচ্ছে ফুটে যে আমাকে আরো কি কি দিতে হবে, নালিশি সম্পত্তির তফসিল দিতে হবে, নালিশি সম্পত্তির চৌহদ্দি দিতে হবে এবং সত্যপাঠটা লিখে দেওয়াই উচিত, একটা মাত্র সেন্টেন্স, তাই না? জি 25/7/2026, 25 সাথে যদি পরীক্ষা হয় এই তারিখ দিবেন, যে তারিখে পরীক্ষা হয় সেই তারিখ দিবেন। সালাউদ্দিন ভাই বলেন। আর এই যে দখলের বিষয়ে যে 145-এর কথাটা বললেন, ওইটার জন্য কি পিটিশন দরখাস্ত ইয়া, লিখতে হবে এটা তো গত ক্লাসে আমি এখানে? শিখালাম ভাই, গত ক্লাসে শিখাইনি এটা, 145 ধারায়। জি স্যার। জি স্যার। গত ক্লাসে পিটিশন কি মামলা, এই এডিএম বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হবে এটা শিখালাম না? কিন্তু এসআর জি অ্যাক্টের জি, যদি এসআর অ্যাক্টের যদি প্রশ্নটা আসে, মানে 3 নম্বর প্রশ্নে যদি আসে এটা, তাহলে তো আপনি 145 ধারায় মামলা করতে পারেন না, কারণ সেটা তো এসআর অ্যাক্টের প্রশ্ন। আর যদি সেটা এছাড়া 4 নম্বর প্রশ্ন হিসাবে আসে, সিআরপিসিতে যদি আসে, তাহলে এই সেম ঘটনা চলে যাবে কোথায়? একশো একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ধারায়। তার মানে কোন জায়গায় প্রশ্নটা সেট হয়েছে সেটা বুঝে উত্তর করতে হবে, ক্লিয়ার? জি তো আপনাকে জি অবশ্যই হিন্ট দিবে, হ্যাঁ, 145 ধারা হলে বলবে শান্তি ভঙ্গের আশঙ্কা সৃষ্টি হয়েছে, এই ধরনের কথাবার্তা হিন্ট দিবে 145-এ হলে, তাই না? স্যার। স্যার বুঝতে পারছি স্যার। তো 145 ধারা হতে হলে 4 বা 5 নম্বর প্রশ্ন সিআরপিসির আন্ডার আসতে হবে প্রশ্নটি, তাহলে 145 ধারাই হবে। আমরা বাস্তবে 2 জায়গাতেই মামলা করে দিই। মক্কেলের যদি সামর্থ্য থাকে পরামর্শ দিয়ে আপনি দুইটাই করতে পারবেন, অথবা যে কোনো একটা করেন। তো বলে যে ঠিক আছে 145 ধারা আগে করেন, সেটার আগে খরচ কম তো,
সেখানে করি, সেখানে সমাধান হলো তো হলো, না হলে আমরা আবার সিভিল মামলা করে দিই। ঠিক আছে? কেন জি। 145 ধারায় যায়? এখানে যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, খরচ ওখানে বেশি তো কোর্ট মামলার। ফি লাগছে না স্যার, ওখানে আর শুধু ওখানে তো কোর্ট আইনজীবী ফি খরচ। লাগে না, ওখানে তো কোর্ট ফি লাগে না, জাস্ট ডেমিটে মামলা করে 20 টাকা কোর্ট ফি দিলেই হয়। আর ডেমিতে করলে 10 টাকা কোর্ট ফি মাত্র। জি বুঝতে জি, তার পেরেছেন? আইনজীবী খরচ। জি আর জি। আইনজীবীর ঠিক খরচ আছে, মানে ওখানে অর্ধেকেরও কম খরচ হয়ে যায়। আর জমির বুঝতে পারছি জমির স্যার। পরিমাণ বেশি হলে তো আবার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বেশি হবে। এখানে বাদীর স্বাক্ষর সত্য পাঠের নিচে, সত্য পাঠ পুরোটাই লিখবেন আপনারা, ঠিক আছে? ডট ডট দিবেন না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আলাউদ্দিন ভাইকে আমি মিউট করছি, কারণ আপনার ওখানে নয়েজ হচ্ছে তাই। আবার আপনি লাইনে থেকে হাঁচি দিচ্ছেন, কাশি দিচ্ছেন, শব্দটা চলে আসছে। আপনার যখন মিউট করে রাখবেন কথা শেষে। জলিল, তাহলে এই 1 নম্বর যে প্রশ্ন পড়লাম, বাস্তব প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম। এইটা আমি আবারও দেখিয়ে দিই, 10 নম্বরের জন্য পারফেক্ট একটা উত্তর। মুসাবিদা যদি শুধু আসে, মুসাবিদাটা কিন্তু 7-8 নম্বরের জন্য পারফেক্ট উত্তর, কিন্তু আপনি একটু কাটছাট করে ছোট করেও লিখতে পারবেন। ঠিক আছে? জি জি স্যার। জলিল, 26/3/2016 তারিখ, হ্যাঁ, খ্রিস্টাব্দ তারিখে তার পিতার মৃত্যুর দিন হতে ওয়ারিশ সূত্রে 1 খণ্ড জমির মালিক। তাহলে পিতা মারা গেলে সম্পত্তির মালিক ওয়ারিশ সূত্রে সন্তান জি এবং জি স্ত্রীরা হয়ে যায়, তাই না? জি স্থানীয় ভূমিদস্যু কামাল 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখে জলিলকে ওই জমি থেকে বলপূর্বক বেদখল করে, এই বলে যে, আচ্ছা এখানে আমরা প্রথমে কি দেখছি, যে ওরই সূত্রে জমির মালিক, তার মানে এখানে মালিক, এই মালিক থেকে আমরা বুঝতে পারছি সম্ভবত 8 ধারে যেতে পারে, তাই না? জি স্যার। আবার তারিখগুলো দেখেন, 25 সাল, তার মানে এটা 26 সাল, তার মানে 6 মাস পার হয়ে গেছে, এই টাইপের একটা তারিখ। তাহলে আমাদের 8 বা 8:42 যেতে হতে পারে। দেখি পড়ি। সে জলিলের চাচার চাচা হেলাল, জলিলের চাচা, এখানে চাচা হবে, রকেটে দিতে হবে। তা জলিলের চাচা, সে জলিলের চাচা হেলাল উদ্দিনের নিকট থেকে ওই জমিটি হালে, হালে মানে কি সম্প্রতি, তাই না? সম্প্রতি, জি রিসেন্ট। খরিদ করে, খরিদ মানে ক্রয় করে, ওই জমির মালিক হয়েছে, এটা দাবি করছে কে? বিবাদী। মোকদ্দমার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে উপযুক্ত আদালতে দায়েরের জন্য জলিলের পক্ষে একটি আর্জি মুস্তফাইদা করেন। জলিলের পক্ষে মানে জলিল এখানে বাদী। ঠিক আছে? জি আর অপরপক্ষে ভূমিদস্যু কামাল হচ্ছে বিবাদী। এতে সংশ্লিষ্ট আইনের উল্লেখ সহ প্রতিকার উল্লেখ থাকতে হবে। বুঝতে পেরেছেন? সংশ্লিষ্ট আইনের উল্লেখ সহ প্রতিকার উল্লেখ থাকতে হবে। আচ্ছা, তাহলে প্রদত্ত প্রশ্নের বৈশিষ্ট্য সমূহ এই যে, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দিয়ে দিলাম। বৈশিষ্ট্য মানে কি? ঘটনা, তাই না? জি এর নতুন নাম দিয়েছি। বিচার্য বিষয়, জলিলের জন্য উপযুক্ত আইনানুগ প্রতিকার সমূহ। 1 নম্বর হচ্ছে 9 ধারায় বেদখলের 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধার মোকদ্দমা, যদি 6 মাসের মধ্যে আছে, আমি মালিক হই আর না হই, তাই না? আর অত্র আইনের 842 ধারায় 12 বছরের মধ্যে সত্যসহ দখল পুনরুদ্ধারের ঘোষণামূলক মোকদ্দমা দায়ের। যদি দেখি 6 মাসের মধ্যে আছে, 9 ধারায়, 6 মাসের পরে আসলে, 12 বছরের মধ্যে আসলে 842-এ মামলা। ঠিক আছে? জি স্যার। 8 ধারায় বিষয়বস্তু হলো, তাহলে 8 ধারায় বলা হচ্ছে একই কথা, আমি মালিক, আমি দখলে ছিলাম, আমাকে বেআইনিভাবে বেদখল করেছে। ঠিক আছে, এইটা। আর 42 ধারা অতিরিক্ত একটু কি করলাম, ঘোষণা নিয়ে আমার মালিকানাটা আরো স্ট্রং করলাম, এটাই বলা আছে এখানে। যেহেতু দলিলের নালিশি সম্পত্তিতে ওয়ারিশ সূত্র সত্ত্ব রয়েছে, মানে মালিকানা রয়েছে, সেহেতু, আচ্ছা সত্ত্ব যদি থাকে কারো, এবং তার বাবা যদি, তার আবার বাবার কাছ থেকে, মানে দাদা বা পৈতৃক সম্পত্তি, বংশীয় সম্পত্তি হয়, বংশীয় সম্পত্তি হতে হলে কিন্তু খতিয়ানি নাম থাকলেই হয়, আর ওয়ারিশন সনদ থাকলেই হয়, তাই না? জি একজন ব্যক্তি তার দাদার সম্পত্তি তার বাবা মারা যাওয়ার পর তার সম্পত্তি হয়েছে, সে যদি দাবি করে, জাস্ট খতিয়ান থাকতে হবে, সিএস, এস এ, আর এস রেকর্ড সবগুলোতে সেন অফ টাইটেল থাকতে হবে রেকর্ড মূলে। হ্যাঁ, খতিয়ান মূলে, যে হ্যাঁ দাদার ছিল, দাদার বাবার ছিল, দাদার ছিল, তারপরে বাবার, বাবার পরে তার, এবং মাঝখানে ওয়ারিশন সনদ, দাদার মৃত্যুর পরে দাদার ওয়ারিশন সনদ, দাদার ওয়ারিশন সনদে তার পিতার নাম থাকতে হবে, আর পিতার মৃত্যুর পর পিতার ওয়ারিশন সনদে আবার তার নিজের নাম থাকতে হবে। তাহলে ওয়ারিশ দিয়ে বুঝিয়ে দিলাম যে এই, এর সন্তান এই, এর সন্তান এই, কয়ের সন্তান খ, খয়ের সন্তান গ। এবং খতিয়ানে আমি আবার মিলিয়ে দিচ্ছি যে হ্যাঁ এইভাবে মামলার, মানে সম্পত্তিটা মানে বংশগতভাবে ওয়ারিশ সূত্রে চলে আসছে।
তাহলে কিন্তু আর কোনো দলিলের দরকার হচ্ছে না। আর যদি দাদা ক্রয় করে থাকে কোনো খতিয়ানের মালিকের কাছ থেকে সিএস বা এস এর, তাহলে কিন্তু সেই দলিলটাও এখানে রেলিভেন্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? জি স্যার। আমি যে বিষয়টা বললাম এটাকে ভেটিং বলে। ভেটিং শব্দটা শুনেছেন? ভেটিং না স্যার। এই ভেটিং করার জন্যই 5,000 10,000 করে ফি নিই। হ্যাঁ, বিভিন্ন ব্যাংকের। আচ্ছা কি, ব্যাংকে একজন লোন করবে 2 লাখ 3 লাখ, এটা ছোটখাটো লোন বা বড় লোন 2 4 কোটি 10 কোটি। হ্যাঁ, তো এই লোনের বিপরীতে তাকে কি রাখতে হবে, তার ব্যবসার কাগজপত্র প্লাস ব্যবসার যে সম্পত্তি যেখানে আছে ওই সম্পত্তির স্থাবর সম্পত্তির দলিল ঠিক আছে কিনা, এই দলিলগুলো আমাদের কাছে আসে। তো আমরা দেখি আচ্ছা যে দলিল এবং খতিয়ান বলে বংশ পরম্পরায় কিভাবে সে সম্পত্তির মালিক, আসলে সে প্রকৃত মালিক কিনা, নিষ্কণ্টক কিনা, অথবা কেউ একটা সম্পত্তি কিনবে, একটা প্লট কিনবে, এই প্লট প্লট যিনি বিক্রয় করবেন মালিক ঠিক আছে কিনা আমরা চেক করে দিই। এটাকে বলা হচ্ছে চেন অফ টাইটেল মিলানো, যেটাকে এক কথায় ভেটিং বলা হয়। তো আমি আচ্ছা স্যার। বলেন। স্যার এই আচ্ছা, তাহলে এর ভিতরে কি স্যার দলিল তল্লাশি বলে যে একটা শব্দ আছে, এটা কি তাহলে ভেটিং এরই অংশ স্যার? ভেটিং এরই অংশ। আমরা আচ্ছা আচ্ছা তল্লাশি করি যে রিসেন্টলি, হ্যাঁ, রিসেন্টলি এই সম্পত্তিটা কোথাও হস্তান্তর হয়েছে কিনা, এটা আমরা সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিই। বুঝতে পেরেছেন? জি দেওয়ার স্যার পরে আমরা একটা আইনগত মতামত দিই, যেটা লিগ্যাল ওপিনিয়ন বা আইনগত মতামত। এবং আমাদের মতামতের ভিত্তিতে কোনো ব্যাংক লোন দেয় তার ক্লায়েন্টকে, অথবা কেউ সম্পত্তি কিনে, তাহলে এই মতামতের কিন্তু একটা ভালো ভ্যালু আছে, তাই না? জি এই স্যার। তাহলে কারণেই স্যার এটা কি চেইন অফ চেন অফ টাইটেল, মালিকানার টাইটেল। ধারাবাহিকতা, হ্যাঁ। জি জি তো এটাকে ঠিক ভেটিং আছে। বলে। এই ভেটিং এর জন্য আমি একটা কোর্স নিয়ে আসবো খুব সম্প্রতি, আপনাদের হয়তোবা আচ্ছা রিটার্ন পরীক্ষার পরেই। আপনারা চাইলে এই ছোট একটা কোর্স করে থাকলে সিনিয়রের কাজগুলো, আমি যেমন লাইসেন্স হওয়ার আগেই সিনিয়রের কাজ করে দিতাম, এক একটা ভেটিং এর জন্য সিনিয়র আমাকে 1,000 টাকা দিত। তো কিছু কিছু ভেটিং ছোট ছোট থাকতো, দিনে 4 5টা করে ভেটিং করে ফেলতে পারতাম আমি। বুঝতে পেরেছেন? আচ্ছা। এই জি জি ক্ষেত্রে স্যার। কাগজপত্র ভালো চেনা যায়, দলিলপত্র এবং সিভিল কেস, এই কারণে আমি ভালো বুঝতে পারি, কারণ দলিলপত্র ভালো বুঝতে পারি, তফসিল ভালো বুঝতে পারি। এবং এই যে পড়ার অযোগ্য কিছু হাতের লিখাও কিন্তু দলিলে থাকে, সেটা আচ্ছা আচ্ছা, দেখে জি দেখে জি পড়তে জি পড়তে বুঝে যায়। মানে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, এখানে পেঁচানো থাকলে বুঝতে পারি এখানে কি শব্দ আছে। আচ্ছা আচ্ছা, সত্য রয়েছে, হ্যাঁ, ওয়ারিশ সূত্রে, সেহেতু এসআর অ্যাক্টের 8 এবং 42 ধারায় বেদখলের 12 বছরের মধ্যে সত্ত্বসহ, যেটাকে খাস দখল বলে, দখল উদ্ধারপূর্বক ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করাই তার জন্য শ্রেয় হবে। শ্রেয় মানে উত্তম, তাই না? জি অত্র আইনের 8 42 ধারা মোতাবেক দলিলের পক্ষে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের জন্য ঘোষণামূলক ডিক্রির প্রার্থনায় মোকদ্দমা দায়েরের উদ্দেশ্যে একটি আর্জি মুসাবিদা প্রণয়ন করা হলো। এবার আমি উপরে প্রবলেমেটিক প্রশ্ন এবং নিচে আর্জি, ঠিক আছে? জি তাহলে এখানে জলিল, বিবাদী হচ্ছে কামাল। হ্যাঁ, পলট পলট করা যাবে না, এখানে সহকারী জজ দিয়েছি, তাহলে তাই দাদা আমাকে অবশ্যই 15 বা ম্যাক্সিমাম 15 করতে হবে, আমি 10ই দিয়েছি। আচ্ছা, তাহলে ওই যে স্থায়ী নাগরিক, দরিদ্র, অসহায় কৃষক, মানে একটু সিম্প্যাথি নেওয়ার চেষ্টা আর কি বাদীপক্ষে। হ্যাঁ, তাহলে 35% জমি ওয়ারিশ সূত্র সত্ত্ববান এবং 10 বছরের অধিক সময় ধরে দখল করে আসছে। হঠাৎ ওই কামাল ভূমিদস্যু এসে বলে যে তোমার চাচার কাছ থেকে কিনেছি, সরজমি থেকে আমাকে ছেড়ে দাও। এই তো গল্প, তাই না? জি জি অতঃপর 1/5/2025 খ্রিস্টাব্দ, এখানে 26 দিয়ে দেবো আমরা, প্রশ্নে যেটা থাকবে সেটাই দিব, তাই না? জি তারিখে উক্ত খরিদ সূত্রে সত্যের অজুহাতে বাদীকে নালিশ সম্পত্তিতে বেদখল করে ফেলে, মানে বেদখল হয়ে গেছে বলেই তো আমরা বেদখল চাচ্ছি। বেদখল না হলে শুধুমাত্র 8 ধারে শুধুমাত্র 42 ধারায় করতাম, তাই না? জি 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 মানে বেদখল শুধু না হলে ঘোষণার শুধু জন্য। 42। এর আগে কিন্তু আমরা এটা শিখেছি। আর বেদখল হয়েছে বলে আমাকে 8 যুক্ত করতে হচ্ছে, তাই না? জি যেহেতু বাদী নালিশি সম্পত্তির প্রকৃত মালিক, তার পিতার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে সত্ত্ববান ও দখলকার হয়ে, মানে প্রকৃত মালিক মানে বাবা মালিক ছিল, এখন সে মালিক। তার মানে খতিয়ান খতিয়ানে বাবার নাম আছে, এটা আমরা ধরে নিচ্ছি, তাই না? জি তাহলে 10 বছরের অধিক সময় ধরে বাধাহীন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। ফলে এখানে আমরা 16 সালে দেখিয়েছি, বাবা 16 সালে মারা গেছে, তার মানে 10 বছরের বেশি সে নিজে ভোগ দখল করে আসছে, তাই না? জি দীর্ঘদিন হয়ে গেল। তাহলে হঠাৎ
সে বলছে তোমার চাচার কাছ থেকে কিনছে, তা বাবার সম্পত্তি চাচা কি করে বেচবে? চাচা মানে কি? ওই বাদীর বাবার ভাই। তাহলে ভাইয়ের সম্পত্তি জি ভাই কি করে বিক্রয় করবে, তাই না? জি চাচা জনাব হেলাল উদ্দিনের কর্তৃক বিবাদী কামাল হোসেন বরাবর নালিশি সম্পত্তি রেজিস্ট্রি বিক্রয় কবলা দলিল মূল্যে হস্তান্তর করার বিষয়টি আসলে বানোয়াট, ভিত্তিহীন, যোগসাজশী ও বাদীকে নালিশি সম্পত্তি হতে বেদখলের করার গভীর ষড়যন্ত্র বটে, এটা বলে দিলাম। মানে তার দলিলটা সঠিক নয় সেটা বললাম। বিবাদী একটি জাল দলিল কবলা সৃজনপূর্বক তা ব্যবহার করে অসহায় ও দরিদ্র বাদীকে তার দখলীয় নালিশি সম্পত্তি হতে বেদখলের চেষ্টা করছে। আচ্ছা, এই মামলা কিন্তু আবার দলিল বাতিল এবং দখল উদ্ধার এটাও করা যায়, কিন্তু কোর্ট ফি আবার ডাবল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা তাই আমরা এটা করি না। এই ঘোষণামূলক দিয়েই হয়ে যায়, আবার বাটোয়ারা দিয়েও হয়। একেবারে যদি কোর্ট ফি না থাকে বাটোয়ারা মামলা দিয়েও হয়, মাত্র 300 টাকা। কিন্তু বাটোয়ারা মামলার একটু রিস্কও থাকে, যেহেতু বিবাদী বাদীর দখলীয় সম্পত্তি হতে। এখানে আমরা 26 দিয়ে দেব। 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বেদখল করেছে এবং বেদখল আইনসম্মত নয়, মানে বেআইনি ভাবে করেছে, একই কথাই। বেআইনি ভাবে বেদখল করেছে এই কথা বললে হবে। সেহেতু বিবাদের উক্ত কার্যের মাধ্যমে বাদীর অত্র মামলাটির দায়ের করার কারণ বা কজ অফ অ্যাকশন উদ্ভব হয়েছে। ব্র্যাকেটে কজ অফ অ্যাকশন দিবেন, তাহলে কি হবে আপনি বোঝেন, এটা বোঝানো হলো। ঠিক জি আছে। জি জি। আচ্ছা, এখানে সম্ভবত প্রশ্নের মধ্যে আমি 26ই রেখেছি, আপনারা 26ই করবেন, কারণ আমি, সরি, 25ই রেখেছি। প্রশ্নে 25ই রেখেছি, 25ই করবেন, ঠিক আছে। এই যে এখানে 25ই আছে। আচ্ছা কারণ অলরেডি 25 মানে আচ্ছা, প্রশ্নটা অলরেডি 26 করে ফেলেছি স্যার, সমস্যা নেই। এখানে কেন আমি 25 করছি, কারণ ওই 6 মাস পার হয়ে গেছে, তাই আমরা 9 ধারে করতে পারছেন, এটা বোঝানোর জন্য আমি ইচ্ছা করে তার একটা 25ই দিয়েছিলাম, কিন্তু এখন আবার ভুল করে 26 বলছিলাম। আচ্ছা, আবার 25 করে নেন। যেহেতু এই আচ্ছা 1/5/2025 তারিখে ঘটনা ঘটে বেদখলের, তার মানে 12 বছর অতিবাহিত হয়নি, তার মানে তামাদির মেয়াদ এখনো অটুট আছে, বিদ্যমান আছে, এবং তামাদের মেয়াদের মধ্যেই দায় করা হচ্ছে। স্থানীয় এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার আদালতের আছে, তাই এই আদালতেই করছি মামলা। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি পুরোটাই দিচ্ছি, কারণ এটা 8 ধারা মামলা। এমত অবস্থায় বাদীর পক্ষে কি চাচ্ছি, পুনরুদ্ধারের এটা করত ঘোষণামূলক ডিক্রি চাচ্ছি, এবং পুনরুদ্ধার করে ডিক্রি দিতে ক নম্বরে আমরা প্রার্থনা করছি, এবং খ নম্বরে খরচা, গ নম্বরে আইনি কুনিমতে আরো যা যা পেতে পারে সবই দিবেন। এই তো তফসিল চৌহদ্দি সত্যপাঠ, সত্যপাঠ পুরোটা দিবেন, বাদীর স্বাক্ষর। ঠিক আছে। জি এরপরে 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে ক তাহার জমি বিক্রয়ের জন্য খ এর সহিত চুক্তি করে মূল্য গ্রহণ করে। পরবর্তীতে ক কি বিষয়ে চুক্তি? জমি বিক্রয় বিষয়ে চুক্তি। জমি বিক্রয় বিষয়ে যদি স্থাবর সম্পত্তি বিষয়ে চুক্তি হয়, সাধারণত এটা কি হয়, 12 ধারা মতে প্রবল করা যায়। বুঝতে পেরেছেন? জি তাহলে ক দলিল সম্পাদনে অস্বীকৃতি জানায়। খ কে পরামর্শ দিন এবং প্রয়োজনে আর্জি মুসাফিদা করুন। এখানে ক কে, ক তার জমি বিক্রয়ের জন্য খ এর সহিত চুক্তি করে, তাহলে ক হচ্ছে জমির মালিক, আর খ হচ্ছে জি জমি ক্রেতা। জি পরবর্তীতে যে মালিক ক, সেটা বলছে যে আমি কি করব না, এইটা আর বিক্রয় করব না। জি সে মানে বেঁকে বসছে বাইনা নেওয়ার পরেও, ঠিক আছে। এখন আমরা এসআর অ্যাক্টের 12 ধারা মোতাবেক চুক্তি প্রবলের মোকদ্দমার আরজি মুসাবিদা এই নোটের কথাই আছে, পৃষ্ঠা নং 33-এ আছে এবং ফরম্যাট 3-এ আছে। এ অনুসারে মুসাবিদা করতে হবে, করলেই হয়ে যাবে। জাস্ট আপনি এখানে বাদীকে হবে খ আর বিবাদীকে হবে ক। বুঝতে পারলেন? জি জি। দেখেন আপনি, খ কে পরামর্শ দিন, তার মানে খ হবে বাদী আর ক হবে বিবাদী। এবং হ্যাঁ এখানে বিবাদ- হিসাব অনুযায়ী ক্ষয় তো ভিকটিম হয়ে গেছে, তাই তো ক হচ্ছে মানে বিবাদী হবে। হ্যাঁ, খ তো আপনার কাছে আসছে। খ যেহেতু জি আপনার জি কাছে আসছে, খয়ের পক্ষে আপনার মামলা করবেন, মানে ক্ষয়বাদী। আর ক হয়ে জি যাবে বিবাদী, যে জমির মালিক, জি যে জমি দিচ্ছে না। হ্যাঁ, জি টাকা নিয়েছে কিন্তু জমি দিচ্ছে না। তাহলে চুক্তি প্রবলের মামলা করতে হবে, যেহেতু স্থাবর সংক্রান্ত, স্থাবর জমি সংক্রান্ত চুক্তি। তাই আদালত অবশ্যই এটা কি করবেন, চুক্তি প্রবল করবেন। যে চুক্তি প্রবল কেন করবেন, কারণ এই যে জমিটা না দিলে যে ক্ষতি হবে, সেটা ক্ষতিপূরণ পর্যাপ্ত দিবে না। পর্যাপ্ত দিবে, হয়তোবা জমির দাম বেড়ে গেছে,
কিন্তু যতটুকু দাম বেড়েছে ততটুকু ক্ষতিপূরণ কে দিবে না, ক। তাই এটা অবশ্যই কি ওই জমি নিতে হবে। তাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় চুক্তির প্রবলের মামলা করে ওই সম্পত্তিটাই নিতে হবে। বুঝতে পেরেছেন জি সালাউদ্দিন জি ভাই? স্যার। স্যার যে আগের প্রশ্নটাই স্যার, যে দুইটা প্রতিকার, এখন আমি যদি এখানে 6 মাস পার হয়ে গেছে দেখে 8 42 করলাম, আর যদি ওইখানে 6 মাসের ভিতরে থাকে তাহলে 9 ধারায় মামলা করা যাবে? হ্যাঁ, করা যাবে। মানে প্রশ্নে যদি সময়টা 6 মাসের ভিতরেই হয়, তাহলে কোন এখানে পত্রিকাটা এলে এখানে তো দুইটা এখানে এখন তো। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে, যদি বাদীর সত্ত্ব থাকে, মালিকানা থাকে, আমরা 8 ধারাতেই যাব। আর সত্ত্ব বা মালিকানা না থাকে, শুধু দখলে ছিল এখন তখন বেদখল হয়েছে, তাহলে আমরা 9 ধারায় যাব। এটা হচ্ছে প্লেন হিসাব। সত্ত্ব আছে, আমি জি 8-এই স্যার, যাব। বুঝতে পারছি। আমি ওই অর্ধেক কোর্ট ফি বাঁচিয়ে মামলাটাকে দুর্বল করব না, কারণ 9 ধারায় মামলা দুর্বল মামলা। বুঝতে পেরেছেন? তাই 8 ধারায় মামলা করে। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, এই নোটের 33 পৃষ্ঠায় ফরম্যাট 3 অনুসারে চুক্তি প্রবলের আর্জি মোসাবিদা যদি আপনারা করে নেন তাহলে হয়ে যাবে। যদি আমি এটা পরীক্ষায় দিই, ক্লাস টেস্ট বা মডেল টেস্টে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে তো আমি ক্লাস টেস্টের যে প্রশ্ন সমাধান সেখানে সমাধান করে দেব। ঠিক আছে? তবে আপনাদেরকে জি তো স্যার। ট্রাই করতে হবে। তাই যেহেতু আমার 33 পৃষ্ঠা একটা ফরম্যাট দেওয়াই আছে হুবহু, তাই এটা আমি আর রিপিট করিনি। ঠিক আছে? জি পরশের দখলে একখণ্ড জমি ছিল। জমিটি তার পৈতৃক সম্পত্তি ছিল। ছিল ছিল কেন বলছে? তার মানে ছিল, এখন আর নাই নাকি? জি জি। মানে সে তার বেদখল অবস্থা। প্রতিবেশী দ্বারা জমিটি হতে বেদখল হয়। দেখেন বেদখল হয় হাইলাইট করা আছে। তার জি। মানে দখলে ছিল, সে এখন বেদখল হয়ে গেছে। এই কারণে ছিল পাস্ট ব্যবহার করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রতিবেশী দাবি করে যে সে পরেশের নিকট হতে জমিটি খরিদ করেছে। পরেশের ভাষ্য মতে কবলা দলিলটি ভুয়া। ঠিক আছে? জি। কোন ধরনের মামলা দাখিল করতে হবে পরেশকে পরামর্শ দিন, এবং আইনের আইনের ধারা উল্লেখ বা আইনের বিধান উল্লেখ করে। এখানে আইন উল্লেখ করে বা আইনের এখানে বিধান কথাটা যুক্ত করলে ভালো হয়। আইনের আর উল্লেখের মাঝখানে বিধান শব্দটা যুক্ত করলে পারফেক্ট হচ্ছে। ওই র কেটে দিয়ে আইন উল্লেখ করলে হবে স্যার। হ্যাঁ, তো আইনের বিধান উল্লেখ করে একটি আরজি মুসাবিদা করুন। দেখেন এখানে কি বলেছে, আইনের বিধান উল্লেখ করতে হবে। তার মানে আপনাকে বিষয়ে আইনের নাম ও ধারা দিতে হবে। দিতে হবে না? জি জি। তাহলে এখানে যেহেতু তার জমির মালিক পৈতৃক সূত্রে, কিন্তু দখল চলে গেছে, তার মানে 842, একটু আগে আমরা যেটা দেখলাম, সত্ত্বসহ জি। দখল উদ্ধারের জন্য ঘোষণামূলক মোকদ্দমার আরজি মুসাবিদা, এই নোটের পৃষ্ঠা 31 ফরম্যাট 1 অনুসারে মুসাবিদা করতে হবে। অথবা একটু আগে যেটা আমরা করলাম সেটাই। তাহলে তো আচ্ছা, এখানে তো স্যার একটুখানি আপনার ওই যে হ্যাস্ট্রিওতে হলো তো প্রবলেমেটিক উত্তর দিয়ে তারপর মুসাবিদা। হ্যাঁ, একটু তো প্রবলেমেটিক উত্তর দিতেই হবে। হ্যাঁ জি সালাউদ্দিন ভাই বলেন। এই যে এখানে যে 8 42 তো ঠিকই আছে, বুঝতে পারলাম, কিন্তু যে পরশের যে বাস্তবতে দলিলটি ভুয়া, আর এইদিকে কি আপনার দলিলটি বাতিলের জন্য চাইতে হবে 9 39 ধারা অনুযায়ী? আপনার যখন ঘোষণামূলক চাইবেন, অটোমেটিক ওই দলিলটা আর কার্যকর হবে না এনার প্রতি। হ্যাঁ, পরশের জন্য সেটা কার্যকর নয় মর্মে ঘোষণা চাইবেন আপনি প্রার্থনার মধ্যে, তাই না? এখন এই দলিল বাতিল প্রশ্নে কি করতে শুধু গেলে আলাদা আরেকটা ঝামেলা, যেহেতু বেদখল হয়ে গেছে 842-এ যাওয়াই পারফেক্ট হবে। বেদখল হওয়ার আগে দলিল বাতিলের মামলা করা যেত। বুঝতে পেরেছেন? যদি দলিল বাতিলের মামলা করতে হয় তাহলে আপনার দখলে থাকতে হবে। দখল যাওয়ার পরে দলিল বাতিলের মামলা করলে সমস্যা। বুঝতে পারছি। বেদখল হয়ে গেছে, তো বেদখলের আগে যদি জানতে পারতেন তখন আপনি দলিল বাতিলের মামলা করতেন। বুঝতে পেরেছেন? এ হচ্ছে ফ্যাক্ট। আপনি শব্দ করেন না কিন্তু লাইনে থাকেন। এর দখলে এখনো জমি। হ্যাঁ, অ এর দখলে এখনো জমি আছে, এ দখলে 2 বার হয়ে গেছে। জি। এটা একবার কেটে দিলে হবে। এটা কেটে দিই। এর দখলে এখনো জমি আছে যা তার পৈতৃক সম্পত্তি। সে কর্তৃক বেদখল হয়। এর দাবি, সে উক্ত জমি সহ অংশীদার হতে ক্রয় করেছে। ওই একই ধরনের কথা। দলিলটি জাল বলে দাবি করে। ঠিক আছে? জি তার মানে ঠিক উপরের
5 নম্বর আর 4 নম্বর প্রশ্ন একই। অ মামলা করতে চাই, জি ওকে পরামর্শ দিন। ঠিক আছে, দেখেন একই আপনারা 842-এ, কারণ পৃষ্ঠা 31-এর ফর্মেট এক অনুসারে করলে হবে। তার সত্ত্বসহ দখল উদ্ধারের জন্য ঘোষণামূলক মোকদ্দমা। এখানে দলিল বাতিলের যদি মামলা করেন তাহলে দখল ফেরত পাবেন কিভাবে? বুঝতে পেরেছেন? সেটাই। দলিল জি আপনার বাতিল হয়ে গেলে কিন্তু দখল তো ফেরত পাচ্ছেন না। এই কারণে স্যার। আপনাকে দলিল বাতিল আগে করা, দলিল বাতিল কখন করা যায়? যখন আপনার দখলে আছে ওই সময় দলিল বাতিলের মামলা করলে লাভ হয়। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। মিস্টার রহিম একখণ্ড জমির মালিক এবং তিনি এর দখলে আছেন। মিস্টার রহিম কি আছে? দখলে আছে, কিন্তু ভুলক্রমে সম্পত্তি করিমের নামে রেকর্ড হয়ে গেছে। তার মানে আর এস এস এ এই রেকর্ড বা খতিয়ানে অন্যের নাম চলে আসছে, রহিমের নামের জি স্যার। পরিবর্তে করিমের নাম চলে আসছে। কিভাবে এগুলো আসে? যারা সার্ভে করতে আসে, যারা সার্ভে করতে আসে তারা ভুলক্রমে আরেকজনের নাম দিয়ে দেয়। অথবা করিম যদি খুব চালাক ব্যক্তি হয়, সে ভূমিদস্যু হয়, তাহলে সে কিছু টাকা খরচ করে ঘুষ দিয়ে ওই রহিমের জায়গায় তার নাম বসিয়ে নেয়। বুঝতে পেরেছেন? এরকমও জি মানুষ জি। আছে। যদি রহিম আপনার নিকট আইনগত সাহায্যের জন্য আসে, তাহলে আপনি তার পক্ষে, রহিম মানে কে, মানে যে প্রকৃত মালিক এবং জি। খতিয়ানে যার নাম নাই, কোন ধরনের মোকদ্দমা দায়ের করবেন? যেহেতু দখলে আছে বলছে, হ্যাঁ দখলে আছে, দেখেন মূল জায়গাগুলো আমি কিন্তু গাঢ় করে বোল্ড করে দিয়েছি, তাই না? জি জি। তাহলে এর একটা বিধান উল্লেখপূর্বক সেই মর্মে 8G মুসাবিদাকরণ 42 ধারা। আপনাদেরকে স্পষ্ট বলি, এস এ খতিয়ান, সিএস খতিয়ান, আর এস খতিয়ান, যে কোনো খতিয়ানে ভুল, আপনি খতিয়ান সংশোধনের বলে কোনো মামলা হয় না। কি হবে? সত্য ঘোষণার মামলা ঘোষণা হবে, তো। যে এই 42 ধারায় সত্য ঘোষণার মামলা করে এই ডিগ্রি পাওয়ার পরে আপনি বলে দেবেন এই সম্পত্তির মালিক আমি, কিন্তু ভুলক্রমে যে সত্যের যে রেকর্ড, সেই রেকর্ডে আমার নাম আসেনি। এই যে সত্য ঘোষণার মামলা আমি ডিগ্রি পেয়েছি, এবার এই সত্যের রেকর্ড মানে আর এস খতিয়ানে আমার নাম প্রবেশ করান, আর করিমের নাম কেটে দেন। বোঝা গেল? তাহলে জি আপনাকে এটা নিয়ে এসি ল্যান্ডে আলাদা করে কি করতে হয়? একটা দরখাস্ত দিতে হয় আপনার যে ঘোষণামূলক মামলার ডিক্রি দিয়ে, এবং আপনার নামে কি করতে হবে? নাম খারিজ করে নিতে হবে। তাহলে ভবিষ্যতে আর করিম কিছু করতে পারবে না। বুঝতে পেরেছেন? জি। জি স্যার, বুঝতে পারছি। এই নোটের, আচ্ছা করিম যদি বলে যে না এই সম্পত্তির মালিক, কিন্তু করিম বলতে পারবে না যে, মনে করেন আরএস রেকর্ড, আরএস খতিয়ান, আরএস খতিয়ানে করিমের নাম কিভাবে আসলো, এর কোনো সদুত্তর করিম দিতে পারবে না। কারণ সে যদি বলে যে এই এই সম্পত্তির মালিক ছিল আমার বাবা, তাহলে এসে খতিয়ানে তার বাবার নাম থাকতে হবে, কিন্তু অদ্ভুত কারণে এসে খতিয়ানে তার বাবার নাম পাওয়া যাবে না, বরং রহিমের বাবার নাম পাওয়া যাবে। এখন যদি সে বলে যে না এই সম্পত্তি আমার বাবা কিনেছে, তাহলে ক্রয়ের দলিল দেখান, করিমের কাছে কোনো দলিলও থাকবে না। তার মানে ভ্রমাত্মকভাবে উড়ে এসে জুড়ে বসার একটা বিষয় আছে না? তা করিমের নাম জি হচ্ছে জি। মানে এটাকে কি বলে, ভ্রমাত্মক ভাবে এসেছে, হ্যাঁ উড়ে এসে জুড়ে বসেছে। তো এইটা এইভাবে সত্য ঘোষণা করে বাদ দেওয়া যাবে, করিম কোনো লিঙ্ক পাবে না, ওই যে চেন অফ টাইটেল মিলাতে পারবে না মালিকার আর। বুঝতে পেরেছেন? জি জি স্যার। তার মানে আমি কিনেছি বললে কোনো না কোনো খতিয়ানের মালিকের কাছ থেকেই তো কিনতে হবে, সিএস এস এ বা আর এস এর, তাই না? সেটাও সে কোনো জি দলিল দেখাতে জি স্যার। পারবে না। হয় দলিল দেখাতে হবে, অথবা বলতে হবে যে আমার পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া, তার মানে তার ওয়ারিশ সনদ এবং রেকর্ডস গুলো মিলিয়ে দেখতে হবে যে হ্যাঁ আসলে তারা বংশের সম্পত্তি কিনা তাদের। ঠিক আছে? জি। তাহলে নোটের পৃষ্ঠা নং 32 ফরম্যাট 2 অনুসারে মামলা করতে হবে। খুব সুন্দর করে দেওয়া আছে, আশা করি পারবেন। এটা যদি আমি উত্তর করে দিতাম, নোটের সাইজ বড় হতো 1 2, এটা করা তো আমার জন্য খুব বেশি প্রেশার হতো না, কিন্তু আপনাদের সৃজনশীলতা আমি নষ্ট করে ফেলতাম। তাই আমি দিইনি, আপনাকে ফরম্যাট অনুসারে তৈরি করে দেখাতে হবে। না আর সব পারলে তো, ডবল ডবল হয়ে যেত। হ্যাঁ খতিয়ান এবং রেকর্ড একই জিনিস আপু। হ্যাঁ খতিয়ান আর রেকর্ড একই জিনিস। এটার আরো নাম আছে পর্চা, পর্চা মানেও কি খতিয়ান বা রেকর্ড। তো আপনাদের সৃজনশীলতা, আপনারা ফরম্যাট থেকে, ফরম্যাট বুঝে হাজারো প্রশ্ন আসলে সেটার উত্তর করতে পারবেন। তার মানে A+B হোল স্কয়ার শিখে দিয়েছি, এবার আপনার প্রশ্ন PQ দিয়ে আসুক বা XY দিয়ে আসুক বা ABCD দিয়ে আসুক, হ্যাঁ জি আপনি উত্তর করে আসতে পারবেন। অঙ্ক আছে না এরকম, সূত্র একভাবে জি। শেখায় কিন্তু সেটা মান চেঞ্জ করে আসে। জি স্যার। রশিদ গুলশান থানাধীন বাড্ডা মৌজার 76 নং দাগের
জমিটির মালিক ও দখলকার, তার মানে মালিকও সে, দখলও তার আছে। বিগত মানে জরিপে সত্য আছে, দখলও আছে। সত্ত্ব আছে, দখলও আছে, টাইটেলও আছে, ওনারশিপও আছে। মানে ওনারশিপ, টাইটেল মানেই তো ওনারশিপ, টাইটেলও আছে, জি, পজিশনও আছে। হ্যাঁ, পজিশনও আছে। জি, টাইটেল ওনারশিপ একই কথা, জি, মানে মালিকানা বা সত্ত্ববান। আর পজিশন মানে দখল। তাহলে বিগত জরিপে ওই জমিটি ভুলবশত রশিদের নামে রেকর্ড হয়, তাহলে রেকর্ড ভুল আছে। এবং রশিদ ওই কি করছে, ঝামেলা সৃষ্টি করছে, প্রতিবেশী জামালের নামে রেকর্ড হয়েছে, তাই না? ভুলবশত জি, রশিদের নামে রেকর্ড না হয়ে, তাহলে রশিদের সম্পত্তি রশিদের নামে রেকর্ড না হয়ে কার নামে রেকর্ড হলে জামালের কাছে, তাহলে নিশ্চয়ই রশিদ আপনার কাছে আসবে যে আমার সম্পত্তি ঝামেলা। তাহলে নানা কারণে রশিদের সাথে জামালের সম্পর্ক বৈরী, জামালকে যার নামে রেকর্ড হয়েছে। উপযুক্ত আদালতের নাম দায়েরের জন্য রশিদের জন্য একটি আর্জি প্রস্তুত করুন। ঠিক আছে, এখানে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন দু এক লাইনে বললেই হবে, অথবা প্রবলেমেটিক প্রশ্ন না দিলেও হবে এখানে উত্তর। কারণ আচ্ছা, এখানে আপনাকে পরামর্শ দিতে হচ্ছে না, জাস্ট উপযুক্ত আদালতে দায়েরের উদ্দেশ্যে বা দায়েরের জন্য রশিদের পক্ষে একটি আর্জি প্রস্তুত করুন, ডিরেক্ট আর্জি চাচ্ছে, তাই না? জি, এখানে দেখেন জি একটা স্যার। জিনিস বলছে, সংশ্লিষ্ট আইনের উল্লেখ সহ মূল প্রার্থনা সমূহ সংযোজিত থাকতে হবে। শেষে ফুটে যে প্রার্থনা দিচ্ছে না আমি, ক খ গ, জি, সেটা চাচ্ছে। জি, এবং আইন উল্লেখ চাচ্ছে। এখন যদি আপনি আর্জিতে আইন না দেন, বাস্তবে তো আমরা আইন দিই না। আদালতে মামলা আর্জি লেখার জন্য, আর্জি লেখাতে আমরা কখনো আইন দিই না। এবং আচ্ছা, সিপিসিতে বলেই যে এখানে আইন এবং প্রমাণ দরকার হয় না। আর্জি লেখাতে আইন ও প্রমাণ দরকার হয় না। আইনের বিধান বা ব্যাখ্যা, কেস ল, এগুলো আমরা শেষে আর্গুমেন্টও বলি। বা যখন আমরা মামলা পিএস পর্যায়ে এফিডেভিট মাধ্যমে যখন প্রমাণ করার চেষ্টা করি, তখন আমরা কি দিই, ফিরিস্তি যোগে মূল দলিলপত্র দাখিল করি। ঠিক আছে? তো জি, কিন্তু এখানে প্রশ্নে বলছে আপনি আইন দেন, কেন দেন? আপনি আইনটা জানেন কিনা, অ্যাকচুয়ালি কোন আইনে মামলা করছেন সেটা বুঝে করছেন না, না বুঝে শুধু ঢিল ছুড়ে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? জি, জি। তার এই মানে জন্য আইনটা হেডে আপনি জানেন কিনা, করতে এইটার জন্য আপনাকে আইন এখানে চাচ্ছে, তাই আমি ফরমেট আইন রেখেছি। অনেকে কিন্তু আবার পাকামো করে বলবে, স্যার বাস্তবে তো লাগে না আইন, আপনি কেন বিষয়ে এখানে আইন যুক্ত করেছেন? এই কারণে প্রশ্নের মধ্যেই চাই। এটা বিগত সালের প্রশ্ন, আমি প্রশ্ন বানাইনি। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে লজিক কেন আমি আইন দিয়েছি। এটাও 42 ধারায়, দেখেন 42 ধারায় প্রশ্ন বেশি। কেন 42 ধারায়? কারণ মালিকও আমি, দখলও আমার আছে, জাস্ট রেকর্ড নাই। আর রেকর্ডে যদি ভুল থাকে, আমার নাম না থাকে, বা রেকর্ডে শুধু নামের ভুল হবে তা না, হয়তো বা সম্পত্তির পরিমাণও কম বেশি থাকতে পারে। বুঝতে পারেননি? জি, দাগ নাম্বারে ভুল থাকতে জি পারে স্যার। রেকর্ডে। তো যে কোনো প্রকারের রেকর্ডের কারেকশন যদি দরকার হয়, আপনাকে 42 ধারায় মামলা করতে হবে। এবং 42 ধারায় রেকর্ডে কি কি সংশোধন চাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এবং আপনাকে 1 নম্বর কতে এই এই রেকর্ডের এই আমি প্রতিকার চাচ্ছি, যে রেকর্ডে এই ভুল ছিল আমি এটা চাচ্ছি, নাম পরিবর্তন। এখানে তো স্পষ্ট বলেই দিচ্ছে ভুলটা কি প্রশ্নের মধ্যে, তাই না? জি স্যার। কিন্তু বাস্তবে যদি রেকর্ডের মধ্যে দাগের ভুল থাকে, তাহলে আপনি কি বলবেন, এর 75 নম্বর দাগ হবে কিন্তু 76 নম্বর হয়ে আছে ভুল, তাহলে 76 কেটে আমি 75 চাচ্ছি। এটা ডিক্রিতেও করে নিলেন, যেন এসি ল্যান্ডে যে আমি সেটা সংশোধন করে নিতে পারি এবং প্রকৃত নামে আমি নাম খারিজ বা মিউটেশন করতে পারি। মিউটেশন হয়ে গেলে তো আমি প্রস্তাবিত খতিয়ান পেয়ে যাব। প্রস্তাবিত খতিয়ান মানে কি, লেটেস্ট একটা রেকর্ড হয়ে গেল। প্রস্তাবিত খতিয়ানও কিন্তু রেকর্ড, যেটা লেটেস্ট। এবং ভবিষ্যতে যে বিএস মানে বাংলাদেশ সার্ভে হচ্ছে, এই প্রস্তাবিত যার খতিয়ান তার কিন্তু বিএস এ নাম চলে আসবে। বুঝতে পেরেছেন? 8 নম্বর, আপনার মক্কেল প্রতিবেশী, আপনার মক্কেলের বাড়ির পূর্ব পাশে রাজুকের নিয়ম মাফিক, রাজুক কি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা, তাই না? জি, জি, আর আমাদের রাজশাহীর হচ্ছে RDA, আর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, RDA রাজশাহী ডেভেলপিং অথরিটি। আর এটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ওকে, জি, জি রাজুক স্যার। এর নিয়মমাফিক প্রয়োজনীয় জায়গা না ছেড়ে প্রাচীর নির্মাণ করে এবং দেওয়াল এত উঁচু করে যে আপনার মক্কেলে বাড়িতে আলো প্রবেশে বাধা সৃষ্টি করে। দুই জায়গায় আমি পয়েন্ট আউট করেছি, একটু হাইলাইট করেছি, কি প্রাচীর নির্মাণ করে এবং দেওয়াল উঁচু করে, তাহলে প্রাচীর নির্মাণ করার কারণে আলো প্রবেশে বাধা সৃষ্টি করছে, এই তো ফ্যাক্ট নাকি? জি, জি, জি তা স্যার। মূল কিওয়ার্ড গুলো যখন আপনারা পরীক্ষার খাতায় আচ্ছা, পড়বেন, তখন এই জায়গাগুলো আন্ডারলাইন করবেন, তাহলেই তো ধরে ফেলবেন প্রশ্নটা কি।
তাহলে আপনার মক্কেল দেওয়ানি আদালত হতে এসআর অ্যাক্টের কোন ধারায় কি প্রতিকার পেতে পারেন? প্রবলেমেটিক প্রশ্ন ডিরেক্ট আসলো। এতটুকু যদি আসে তাহলে এটা তো প্রবলেমেটিক প্রশ্ন, তাই না? জি আর বাকিটুকু যে সংক্ষেপে আর কি বলছেন? একটি আরজি মুসাবিদাকরণ, তাহলে প্রবলেমেটিকের সাথে আরজি মুসাবিদা যুক্ত করে দিল, যেটা আমি এক নম্বরে প্রথমেই অ্যাপ্রোচ আমার ছিল যে আরজি আগে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এটাই তার স্যাম্পল, দেখেন প্রশ্ন। তাহলে মুসাবিদার জন্য আপনি বাদী বিবাদীর নাম ঠিকানা ইচ্ছা মতো বর্ণনা করতে পারেন। সালাউদ্দিন ভাই, দেখছেন কথা? জি স্যার। তাহলে প্রশ্নের মধ্যে বলছে ইচ্ছা মতন বাদী বিবাদীর নাম দেন, কারণ এখানে নাম দেয়নি। আপনি ইচ্ছা মতো দেন। আপনি মানুষের নামও ব্যবহার করতে পারেন, ক খ ব্যবহার করতে পারেন। যারা ইংরেজিতে লিখবেন তারা এক্স ওয়াই ব্যবহার করতে পারবে। এখানে আপনাকে কি করতে জি হবে? স্যার। দেওয়াল তো তৈরি করে ফেলেছে ভাই। দেওয়াল তৈরি করলে দেওয়াল তো ভাঙতে হবে, তাই না? জি তাহলে দেওয়াল জি স্যার। ভাঙতে হলে 55 বাধ্যতামূলক ধারায় নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি ইনজাংশনের, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশনের মোকদ্দমা করতে হবে। অলরেডি আমি একটা করেছি, এরকম একটা ওয়াল নির্মাণ করেছে, সেটা ভাঙার জন্য আমি মামলা করেছি, মামলা চলছে, মামলা এইচডি পর্যায়ে আছে। আমি আবার টেম্পোরারি ইনজাংশন করে তার বিরুদ্ধে কি পেয়েছি, রায় পেয়ে মানে আদেশ পেয়েছি, এবং আমার এই টেম্পোরারি ইনজাংশন যেটা পেয়েছি এটার বিরুদ্ধে সে আবার কি করেছে, মিস আপিল করেছে। মিস আপিল শুনানি আছে। হ্যাঁ, মিস আপিল শুনানি করার পর এসডি থেকে আবার পিএইচি যাবে, মামলা সাক্ষী প্রমাণ হয়ে শেষ হয়ে যাবে। এই মামলাটা 1 বছরে শেষ করতাম, কিন্তু বিবাদীর মক্কেল খুব পিছিয়ে আমাকে দেরি করাই দিল, এবং খুব কাছের মানুষের একটা মামলা আমার। এবং এই মামলাটা আমি পেয়েছি আমাদের বারের প্রাক্তন যিনি সভাপতি ছিলেন তার মাধ্যমে, তার বন্ধুর মেয়ের মামলা। বুঝতে পেরেছেন? আচ্ছা। আচ্ছা, তাহলে এই বুঝতে নোটের পারছি। পৃষ্ঠা নং 37 ফরম্যাট 7 অনুসারে মোসাবেদা করতে হবে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা কত ধারায় করতে হয় সেটা উল্লেখ নাই। কোথায়? তামাদি আইনে। তামাদি আইনে যদি কোনো মামলা করার মেয়াদ উল্লেখ না থাকে, কত অনুচ্ছেদে কত বছরের মধ্যে মামলা করতে হয় বলেন? স্যার 120 6 বছর। 120 অনুচ্ছেদ, 6 বছর। 6 বছর। ঠিক আছে, তাহলে আমিও 120 অনুচ্ছেদ মতে 6 বছরের মধ্যে মামলা করেছি, এটা উল্লেখ করেছি। তার মানে যখন আপনি ওই যে মেয়াদ দেখাবেন 6 বছর, এই কথাগুলো আপনি চাইলে আরজিতে উল্লেখ করতে পারেন সংশ্লিষ্ট জায়গায়। এবার রিনা ঢাকার একটি আইন কলেজের সাহায্যার্থে একটি চ্যারিটি শো, তার মানে একটি আইন কলেজ, ল কলেজ বা আইন মহাবিদ্যালয়, হ্যাঁ, যারা 2 বছরের জি কোর্স করায়। তো এই ল কলেজের চ্যারিটি শো, তার মানে এই চ্যারিটি শোতে যে টিকিট বিক্রয় হবে, যে ইনকাম হবে, ইনকামের টাকা কে পাবে? কলেজ কর্তৃপক্ষ, তাই না? জি তাহলে কলেজের উন্নয়ন হবে। এই গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। কে হলো? রিনা। তো রিনা মনে করেন বাংলাদেশের একটা বড় শিল্পী, যেমন আমাদের বাংলাদেশে বড় শিল্পীর নাম আছে কি, মিলা আছে, তাই না? খুব ভালো কি করতেন উনি, স্টেজ শো করতেন, খুব চলতো। জি। মিলার গান শোনেননি? মিলা নাম শোনেননি? হ্যাঁ, বাবুরাম সাপুড়ে। জি বাবুরাম সাপড়ে, খুব চলেছে। আমাদের সময় তো খুব বাজতো সেগুলো। তো জি মনে করেন স্যার। উনি বা এখন আরো আছেন, ন্যান্সি আছেন, পড়শি আছে আমাদের মহিলা শিল্পীদের মধ্যে। উক্ত শো 2025 সনের নভেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হ্যাঁ, তিনি কলেজ হইতে 5 লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করেছেন। একটা বড় শো, 5 লক্ষ টাকা নিয়ে রাখছে একদিন গান করার জন্য। তাহলে 5ই অক্টোবর 2025 তারিখে প্রিন্সিপাল সাহেবকে পত্র দিয়ে জানানো হয় যে রিনার পক্ষে গান গাওয়া সম্ভব না। রিনা নিজে অথবা রিনার যে ম্যানেজার, নিশ্চয়ই যারা সেলিব্রিটি তাদের ম্যানেজার থাকে এগুলো ডিল করার জন্য, তাই না? জি অবশ্যই স্যার। এবং আমাদের মতো অ্যাডভোকেটও থাকে তাদের পক্ষে লিগ্যাল বিষয়গুলো দেখার জন্য, লিগ্যাল অ্যাডভাইজার পার্মানেন্ট। হ্যাঁ, দেখবেন জি সিনেমায় কোনো সমস্যা হলেই তার কি পার্মানেন্ট উকিল চলে আসে, জি আসে না? জি ব্যক্তিগত ডাক্তারের মতো ব্যক্তিগত উকিলও থাকে। জি উকিলও থাকে, ফ্যামিলি উকিলের মতন। আমার কিছু কিছু ফ্যামিলির ফ্যামিলি উকিলের মতন হয়ে গেছি আমি, বেশ কয়েকটা ফ্যামিলির। আচ্ছা তাদের যত আচ্ছা। ঝামেলা হয় আমি দেখি। কারণ ওই দিন বিটিভির একটি স্পন্সর অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কর্মসূচি রয়েছে। তার মানে সে এই ল কলেজে না গিয়ে যদি বিটিভিতে গান গায় তাহলে তার প্রচারটা বেশি হবে, তাই না? জি টাকা কত পাচ্ছে সেটা ম্যাটার না, প্রচারটা বেশি পাচ্ছে। কলেজের অনুষ্ঠানে গাওয়ার জন্য কোনোভাবে তার চুক্তি কার্যকর করা যায় কিনা উপদেশ দিন। তার মানে এবার কলেজের কর্তৃপক্ষ আপনার কাছে আসছে, রিনা যেন তার কলেজে গান গায় ওই দিন, বিটিভিতে যেন গান গাইতে না পারে। এ বিষয়ে কি করা যায় এবং কিভাবে রিনাকে বিটিভির পরিবর্তে কলেজ হতে গান গাওয়ানো যায় ব্যাখ্যা করুন। তো গান গাওয়াটা কি একটা ব্যক্তিগত যোগ্যতার বিষয় না?
জি সে যদি জি বলে স্যার। আমার গলা ভেঙে গেছে আমি গান গাইতে পারবো না, তাহলে ঠিক আছে, গলা যেহেতু ভেঙে গেছে আপনি বাড়িতে বেশি বেশি চা খান, আমার কাছে আসতে হবে না গান গাইতে, আমার টাকা ফেরত দেন, এবং আপনি বিটিভিতেও যাইতে পারবেন না। যদি বিটিভিতে গান গান তাহলে কিন্তু আপনার নামে মামলা করে আপনার বড় ক্ষতি করে দেবো, হ্যাঁ। জি এই কারণে জি লিগ্যাল নোটিশ প্রথমে দেওয়া যায়। তাহলে উক্ত বিষয়ে উপযুক্ত প্রার্থনাসহ একটি আর্জি মোসাবেদা করুন। তাহলে লিগ্যাল নোটিশ দিয়েও কাজ হবে না। যদি কাজ না হয়, সে যদি মানে সোজা আঙ্গুলে ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে। এই বাঁকা করার কাজটা কি করবে? এছাড়া একটা 57 ধারা, নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞার মোকদ্দমা, ঠিক আছে, এটা আর্জি মুসাবিদা জি। করতে হবে। এই নোটের পৃষ্ঠা 38 ফরম্যাট 8 অনুসারে করতে হবে খুব সুন্দরভাবে, কিন্তু 8 নম্বর ফরম্যাট আমি বলে দিয়েছি এসআর অ্যাক্টের। তো এসআর অ্যাক্টের উপরে 9টা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, আশা করি এর বাইরে খুব একটা আসবে না। এর বাইরে যদি আসে, দলিল বাতিলের, দলিল সংশোধনের কিন্তু ফরম্যাট আমি দিয়েই রেখেছি, দিয়ে রাখিনি? জি জি স্যার। তার মানে স্যার এসআর অ্যাক্টের উপরে আমি যথেষ্ট ফরম্যাট দিয়েছি। বিগত সালের যতগুলো প্রশ্ন আছে আমার ফরম্যাটের বাইরে আসার সম্ভাবনা খুবই সীমিত। আর যদিও আসে, আপনার বেসিক ফরম্যাট আপনার দেওয়া আছে না প্রথম দিকে? বেসিক জি জি ফরম্যাট বেসিক ফরম্যাট একই আপনাকে বাঁচাবে যদি আনকমন প্রশ্ন আসে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। ফরম্যাট জি অনুসারে স্যার। আপনি হেড আর ফুট ঠিক রাখবেন, বডিতে একটু কাটাছেঁড়া হয়ে যাক, নো প্রবলেম। হ্যাঁ বলেন, লাইনে আছেন ভাই, সালাউদ্দিন ভাই। স্যার, এই যে প্রশ্নটা, এটা কি শুধু 57 থাকবে, না এখানে 21-এ 2 দেওয়া যাবে? আবার 56 চতেও বলা হয়েছে স্যার যে 21-এ 2 যে বলা হয়েছে স্যার ব্যক্তিগত চুক্তি, এই ধারাটাকে এখানে দিতে হবে কিনা? 21 ধারা দিলে তো আমার বিপরীতে চলে গেল ভাই, বাদীর বিপরীতে চলে স্যার গেল না। আমি, একুশ একুশ ধারাতে কি বলে? 21 ধারাতে বলে যে চুক্তি প্রবল করা যাবে না। আমি মামলা করতে যাচ্ছি বাদী, আর আমার বিপরীতে যেটা যাবে, যেটা বিবাদীর পক্ষে যাবে, ওই ধারা আমি কেন দিব? স্যার এটা তো ব্যক্তিগত চুক্তি বলবৎযোগ্য নয় ওটা কি? এটা তো বলবৎ ব্যক্তিগত যোগ্য, চুক্তি। বলবৎ যোগ্য নয় বলে তো 57তে যাচ্ছি। তো ঠিক আছে, আমার কাছে গান গাইতে হবে না, কিন্তু বিটিপিতে যেন গান গাইতে না পারে, তাই নেগেটিভ এগ্রিমেন্ট চাচ্ছি আমি। ক্লিয়ার হলো? স্যার আমি এটা পড়ছিলাম, আরেকটা আমি পড়ছিলাম এই যে 57, তো এটা মূল প্রশ্নটা 57 থেকে দেওয়া হয়েছে। 57 আছে, আবার 21 দিছে, 56 দিছে যে এই চুক্তিগুলো বলবৎযোগ্য নয়, তা এরকম। And এখানে শুধু আমি একটা ধারাই দিব নাকি পরীক্ষাতে আসলে? বলবৎ যোগ্য নয়, তাহলে ওগুলো তো ভাই বিবাদীর পক্ষে চলে গেল না। আমি বাদী হিসেবে কেন ওই বিবাদীর পক্ষের বিষয়গুলো নিয়ে আসবো? যেটা আমাকে দিবে সেটা আমি নিব। কামরুজ্জামান ভাই, আমার কথা বুঝতে পেরেছেন? এবং সালাউদ্দিন স্যার, ভাইয়ের বুঝতে প্রশ্ন পেরেছি বুঝতে স্যার। পেরেছেন? জি বুঝতে পেরেছি স্যার। এখানে বিষয় হলো যে আইনজীবী হিসেবে যখন পরামর্শ নিতে আসছে, তার মানে আমার 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 পক্ষে যে বাদী হবে আমার কাছে এসে, সে তো চাবে তার পক্ষে সুবিধা। তার পক্ষে সুবিধা যদি আমাকে দিতে হয়, তাহলে তো 57 ধারায় আসতে হবে, নেগেটিভ চুক্তি বাস্তবায়ন করতে হবে। আর 21 ধারার ওই যে ব্যক্তিগত চুক্তি বলবৎযোগ্য নয়, ওইটা গেলে তো তাহলে তার আমার কাছে যিনি বাদী হিসাবে এসে সুবিধা নেওয়ার জন্য আসছে, উনি তো সুবিধা পাবে না, মামলা করার গ্রাউন্ডই থাকবে না ওর। হ্যাঁ, আমি আরেকটু বলি। মনে করেন রিনা আর হচ্ছে কলেজ কর্তৃপক্ষ, ঠিক আছে, এখন কলেজের প্রিন্সিপাল যদি আপনার কাছে আসে তাহলে আপনি 57 ধারায় মামলা করবেন, ঠিক আছে। আর যদি রিনা আপনার কাছে আসে তাহলে রিনাকে বলবেন 21 ধারার কথা এবং 56 ধারার কথা, রিনাকে এই পরামর্শ দিবেন। বোঝা গেল? মানে মক্কেল আপনার কে সেই অনুসারে আপনাকে পরামর্শ দিতে হবে। এবার হ্যাঁ, সালাউদ্দিন সেটাই ভাই মনে সেটাই। হয় সন্তুষ্ট হয়েছেন, মুখে হাসি দেখলাম। জি স্যার। তাহলে কোন মক্কেল আপনার কাছে আসছে সেই মক্কেলকে সেই অনুসারে পরামর্শ দিতে হবে। এখন আপনি, আপনার কাছে যে মক্কেল আসছে আপনাকে সেই আইন দেখাতে হবে। বিপরীত পক্ষের আইন আপনাকে দিলে তো ওই মক্কেল আর আসবেই না আপনার কাছে। যে আপনার কাছে আমি আসছি, আমি সুবিধা নিতে, আপনি অপর পক্ষের, আমি ঋণে আপনার কাছে আসলাম আর আপনি কলেজের প্রিন্সিপালের পক্ষে আপনি আইন দেখাচ্ছেন, আমার পক্ষে কি আইন আছে সেটা দেখান। ক্লিয়ার হলো বিষয়টা? জি জি জি। জি স্যার। জি স্যার, ধন্যবাদ। আপনারা আপনারা যারা মোট কোর্ট করেছেন, আমি যেমন মোট কোর্ট করেছিলাম একবার, আমরা রানার আপ হয়েছিলাম এবং আমি মোট কোর্টে রিসার্চ, বেস্ট রিসার্চার হিসাবে আমি ট্রফি পেয়েছিলাম। আমার রিসার্চের কাজটা বেস্ট হয়েছিল, হ্যাঁ, রাজশাহী আচ্ছা। বিশ্ববিদ্যালয়ের সাথে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে হয়েছিল। তো খুব ভালো, বেশ কয়েকবার আমি সেখানে করেছি, এবং সেটার কারণেই ব্যারিস্টার সারা হোসেন এর সাথে আমার পিআইএল, পাবলিক ইন্টারেস্ট ইন লয়ারিং এর উপরে কিছু ট্রেনিং সেশন ছিল, আমার সার্টিফিকেটও আছে, যেগুলো আমার খুব কাজে লাগে, হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা। ভবিষ্যতে যখন আমি এই ধরনের হাইকোর্টে পিআইএল বা রিট পিটিশন ফাইলিং করব, ওই সময় কোনো প্রতিষ্ঠান যেমন ব্লাস্ট
তারপরে আশক মানে আইন ও শাসন কেন্দ্র, আশক। তারপরে আরো আছে ব্র্যাকেট তো ব্লাস্ট। তারপরে লিগ্যাল এই ধরনের প্রতিষ্ঠানে লিগ্যাল অ্যাডভাইজার বা প্যানেল লয়ার হিসাবে অন্তর্ভুক্তের জন্য এই সার্টিফিকেটগুলো আমার খুবই কাজে লাগবে। যারা বিশেষ করে মানে মানবাধিকার নিয়ে কাজ করে এই ধরনের প্রতিষ্ঠানে আমি সিভি দিলে আমার সিভি অ্যাকসেপ্ট করে নেবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ওই ওই ট্রেনিং এর যে আমার সার্টিফিকেট আছে এই কারণে আইন বিষয়ে ট্রেনিং থাকলে আপনার অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং বিষয়গুলো বোঝা যায়। ভবিষ্যতে যদি আমি রিট নিয়ে কাজ করি খুব ভালো কাজ করতে পারবো। বুঝতে পেরেছেন? কারণ সেখানকার ফাউন্ডেশন আমার তৈরি হয়ে আছে। আর কোনো প্রশ্ন কারো? তাহলে আমি যেটা বলছি, দেখবেন যে যতগুলো আরজি বিষয়ে ফরম্যাট আছে আমার এই নোটে, এই আরজির ফরম্যাট আপনার আশা করি এসআর একটার জন্য পারফেক্ট। যদি এর বাইরেও কোনো কিছু আসে তাহলে আপনি কি করবেন, আমার 1 নম্বর যে বেসিক ফরম্যাট যেখানে আরজির বিষয়গুলো আমি দেখিয়েছি কি কি থাকবে সেই ফরম্যাট অনুসারে উত্তর করে আসবেন, তাহলে হয়ে যাবে। তবে আমি বলে রাখি আরজি শুধুমাত্র সিভিল আরজি শুধুমাত্র এসআর অ্যাক্টের ওপরে আসবে এবং এসআর অ্যাক্টের 12 ধারা, এসআর অ্যাক্টের 8 ধারা, 9 ধারা, 12 ধারা, তারপরে 31 ধারা। তাহলে 8 ধারায় হচ্ছে দখল উদ্ধার, 9 ধারায় শুধু দখল, হ্যাঁ। তারপর 12 ধারায় হচ্ছে চুক্তি প্রবল, 31 ধারায় হচ্ছে দলিল সংশোধন, তারপর 35 ধারায় হচ্ছে দলিল বাতিল, 39 ধারায় হচ্ছে দলিল বিলুপ্তি, 42 ধারায় হচ্ছে ঘোষণামূলক মামলা। ঠিক আছে? পছন্দ করে। এবং আর কি আছে, পার্মানেন্ট ইনজেকশন 56 ধারা, 55 ধারায় ম্যান্ডেটরি ইনজেকশন, তারপরে 56 ধারায় পার্মানেন্ট ইনজেকশন বা পারপেচুয়াল ইনজেকশন, এবং 57 ধারায় নেগেটিভ এগ্রিমেন্ট। এর বাইরে এছাড়া একটা তো জায়গায় নেই, সবই তো দিয়ে দিলাম, তাই না? জি স্যার। জি স্যার। আমার ফরম্যাটে সবই জি চলে আসছে স্যার। না, এবং এক নলেজে একদমই সব বলে ফেললাম। আশা করি এই যেহেতু ইতিপূর্বে যতগুলো আমার প্রশ্ন আছে, ইভেন আমার কাছে এমন একটা বই আছে যে 1980 সালেরও কিন্তু প্রশ্ন আমার কালেকশনে আছে। তাহলে চিন্তা করছেন, আচ্ছা 1980 সালের প্রশ্ন আসছে, সেখানেরও ড্রাফটিং আছে কিনা সেটা আমি দেখেছি। এবং আমার যে এখানে এই ফাইনাল টাচ নোটে 202টা প্রবলেমেটিক প্রশ্ন আছে। নিশ্চয়ই আমার ওই পুরাতন 1980, 85, 90 সালের প্রশ্ন কিছু অ্যাড করেছি, নাহলে এত প্রশ্ন কোথায় পেলাম, তাই না? জি স্যার। জি এবং স্যার। বাজারে যতগুলো গাইড আছে এত পুরাতন প্রশ্ন কেউ সেট করে না। বুঝতে পেরেছেন? আমি রিসার্চ করি এবং আমার কাছে ওই গাইডটা আছে বলে আমি এটা করতে পেরেছি এবং নিজে কিছু তৈরিও করেছি আমার অভিজ্ঞতা থেকে। ক্লাস টেস্টে দেখেন না, প্রশ্ন বানিয়ে দিই আমি। জি জি স্যার। জি তবে আমি স্যার। আশা করি তবে আমি আশা করি ভবিষ্যতে যদি এই মানে এই তৃতীয় সংস্করণ নিয়ে আসি এই নোটের, তাহলে 200 থেকে হয়তো বা 300 বা 400 প্রশ্ন আমি নিয়ে আসবো নেক্সট। বুঝতে পেরেছেন? এবং জি স্যার। ফাইনাল টাস্ক নোটে মানে এরকম ফাইনাল টাস্ক নোট আমি 2টা করে ফেলবো, একটা ড্রাফটিং এর পরে আবার একটা প্রবলেমেটিক প্রশ্নের উপরে আলাদাই। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে কি জি হবে, অনেকের জি শুধু স্যার। ড্রাফটিং শুধু ড্রাফটিং চাচ্ছে, অনেকে প্রবলেমেটিক প্রশ্ন চাচ্ছে। তাহলে 2টা ছোট ছোট আমি পুস্তিকা আকারে বের করলাম, 2টার প্রাইস আমি ভাগ করে দিলাম, তাহলেই তো সম্ভব, তাই না? জি স্যার। যার যেটা দরকার, কেউ যদি মনে করে শুধু আমার ড্রাফটিং দরকার, আমি কোর্টে প্র্যাকটিস হিসাবে নিব, তাহলে ড্রাফটিং অংশটুকু দিতে পারলাম। তাহলে তার আর এই 600 টাকা খরচ করতে হলো না, 2টা হয়তো বা অর্ধেক 300 300 করে 600 টাকায় দিতে পারলাম। এরকম আমি করতে পারি। তো দেখা যাক। আর বই আকারে পাবলিশ করলে ড্রাফটিং এর উপরে তো একটা বই তৈরি করবো ইনশাল্লাহ। আর আপনাদের ট্রেনিং সেশন যদি আমি চালু করি সেক্ষেত্রেও করব। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, না হলে আর বেশি সময় নেই। আধা ঘন্টা 40 মিনিট পরে আবার ব্রাজিলের খেলা আছে। ব্রাজিল ভক্তরা আবার রিকোয়েস্ট করেছিলেন কালকে রাত্রে যে স্যার 11টার আগেই শেষ করেন, 11:15-র দিকে আমাদের কিন্তু কালকে খেলা আছে। খুব আবেগ নিয়ে একজন মেসেজ করেছেন, ভয়েস মেল। তো তার সাথে কিন্তু ক্লাসটা দ্রুত শেষ করলাম। এমনিতেই ক্লাস শেষ হয়ে যেত। আজকের রুটিনে কিন্তু আমাদের কি কি আছে, সিভিল ড্রাফটিং এর অর্ধেক আছে, সিভিল ড্রাফটিং এর অর্ধেক শেষ। আর ক্লাস এই ধরনের একটু রিল্যাক্সে আমরা যাব, বেশি ওই 12টা পর্যন্ত নিয়ে যাব না। বেশি পড়ে যদি মাথায় না থাকে লাভ কি, তাই না? জি জি স্যার। জি স্যার। তো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, স্যার, প্রশ্ন না থাকলে বলেন। জি স্যার, আমি বলতে চাইছিলাম আর কি স্যার, এই যে হাতের লেখাটা আর কি স্যার, এম, উম, ওটা মানে মোটামুটি বোঝা গেলে, মানে আমার লেখাটা তেমন একটা ভালো না, আপনার কিন্তু আপনি আমি আপনারা হাতের লিখানে যারা কনসার্ন, কোনো ব্যাপার না, একটু পড়া গেলেই হলো। আর আপনারা তো ক্লাস টেস্ট দিবেন, ক্লাস টেস্টের পরে হাতের লিখা নিয়ে গল্প হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার।
এবং আমি খাতা ওপেন করে সামনে পরীক্ষা থেকে অবশ্যই ফিডব্যাক দিব। হ্যাঁ, নুরু মোহাম্মদ ভাই আসসালামু বলেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পরীক্ষার ডেটের ব্যাপারে কোনো কিছু আমার হয়েছে আমার কিনা বা আমার এই যে ব্যাচ, এই ব্যাচটা তো আমি 25 জুলাই 2026 পরীক্ষা হবে এইভাবে সেট করছি। ইনকেস যদি পরীক্ষা চেঞ্জ হয়ে যায়, অগাস্টে চলে যায়, অগাস্টের ফার্স্ট বা সেকেন্ড উইক, সেক্ষেত্রে আমরা তো আরো বেশি সময় পাবো। তাহলে আরো একটু সুন্দর করে রিভিশন করে আমরা আগাতে পারবো, তাই না? সেক্ষেত্রে হয়তো বা আমরা আচ্ছা এ, যে কমপ্লিট নোটেরও কিছু অংশ এখানে করিয়ে দিব, যেমন বর্ণনামূলক প্রশ্ন, পার্থক্যমূলক প্রশ্ন, ওই নোট থেকে। ঠিক আছে। জি এখন স্যার। স্যার অনেকেই বলতেছে 15 তারিখ সম্ভবত হইতে পারে। এখন এখন মনে করেন আপনি 15 তারিখ হিসাবে পড়তে থাকলেন রিল্যাক্স মুডে, কিন্তু পরীক্ষা হয়ে গেল 25 জুলাই, তখন আমও যাবে ছালাও যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার, অতএব বুঝতে আপনাকে স্যার। আপনাকে 25 তারিখের মধ্যে রেডি করে দিই। রেডি করার পরে যদি প্রবলেম হয়, মানে 25 তারিখে পরীক্ষা হলে হয়ে গেল, আর যদি না হয় সময় পেলে তো সেটা বোনাস, তাই না? অতএব আমাদের পড়াটা আগে কমপ্লিট করতে হবে আমাকে। জি স্যার, তাহলে ওইটাই করতে হবে আগে। হ্যাঁ, সাদেক ভাই, সাদেক ভাই বলেন। বলবো স্যার। হুম হুম। স্যার, আপনি যদি স্যার একটু ওই যে আমরা যে পরীক্ষার খাতায় কিভাবে আনসার করবো বলতে একটা স্টাইলটা আর কি একটু দেখে দিতেন যদি ভালো হতো আর কি, যে কিভাবে আনসারটা করবো আর কি, যে খাতার মাঝে একটা স্টাইল আছে না, পদ্ধতিটা আর কি। আচ্ছা, আপনারা একটা পরীক্ষা দেন, একটা পরীক্ষা দেওয়ার পরে আমি এটা সংশোধন করে দেবো সবাইকে, ঠিক আছে? জি জি স্যার। কারণ আপনার যদি স্টাইল সঠিকই থাকে তাহলে আমার তো সেখানে আর নতুন করে বলার কিছু থাকবে না, বলবো ঠিক আছে এটা সুন্দর আছে। আর যদি ভুল থাকে বলবো এটা ঠিক আচ্ছা। করে নেন। ঠিক আছে, প্রয়োজনে জি আমি এক দুজনের স্যাম্পল খাতাও গ্রুপে দিয়ে দিব। জি ঠিক স্যার। আছে, জি সেক্ষেত্রে স্যার। আপনারা দেখে প্রস্তুতি নিতে পারবেন। হাতের লেখা সুন্দর হওয়ার জন্য মানে নম্বর বেশি আছে, হাতের লেখা সুন্দর হলে আপনার 5-10 নম্বর বেশি পেতে পারেন। এটা যার হাতের লেখা সুন্দর তার একটা অ্যাডভান্টেজ। আপনার হাতের লেখা সুন্দর নয়, এটা আপনার ডিসঅ্যাডভান্টেজ, এটা এটা মেনে নিতে হবে। যার হাতের লেখা ফাস্ট তার একটা অ্যাডভান্টেজ আছে, সে দ্রুত লিখতে পারবে, সে ভাবতে পারবে বেশি। ঠিক আছে, কিন্তু আপনার হাতের লেখা স্লো, এটা আপনার ডিসঅ্যাডভান্টেজ, এটা মেনে নিতে হবে। তাহলে যার হাতের লেখা স্লো এবং খারাপ, জঘন্য হাতের লেখা, আমি এই ভাষাতেই বললাম, তো জঘন্য হাতের লেখা তাও পাশ করা সম্ভব। তো তাদেরকে আমি সেই পরামর্শ দিব কিভাবে হাতের লেখার স্যাম্পল দেখবো, তারপরে তো পরামর্শটা দিব, তাই না? তাহলে আগামী শনিবারে ক্লাস টেস্ট আমি দেখব, দেখার পরে আমি তার খাতাকে ফিডব্যাক দিব। ঠিক আছে। জি স্যার, চেক করার দরকার স্যার। এবং নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই আমি বলে দিব, পরীক্ষার আগে কিছু নির্দেশনা দিব আমি, যে আপনি এইভাবে বেসিক রুলস গুলো ফলো করবেন, পরীক্ষার নিয়ম, নিয়ম কারণ। ঠিক আছে। স্যার প্রশ্ন শুরু করার আগে যে বিভিন্ন চিহ্ন টিহ্ন ব্যবহার করা যাবে, এমনি যে এরকম মানে হাইলাইট, প্রশ্নটা হাইলাইট করার জন্য যে চিহ্ন ব্যবহার করা যাবে? কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না, শুধু আন্ডারলাইন করতে পারবেন। বাড়তি চিহ্ন ব্যবহার করলে আমি নম্বর কেটে দেব, এবং বার কাউন্সিল এই ধরনের পরীক্ষার খাতা বাতিলও করে দেয়। বুঝতে পেরেছেন? সবার সুস্বাস্থ্য কামনা করে স্যার, ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।